আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ঈদের পর আবার চলে আসলাম আপনাদের সাথে কন্টিনিউ করার জন্য। তো যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই একটু জানাবেন সাউন্ড এন্ড ভিডিওটা ক্লিয়ার কিনা, তাহলে আমি প্রসিড করব, নেক্সট টপিকে চলে যাব আশা করি। তো একটু কমেন্ট করে জানাবেন সবাই, সবার কমেন্টে আশা করছি যে সাউন্ড এন্ড ভিডিওটা ক্লিয়ার কিনা। এন্ড তারপর ঈদ সবার কেমন কাটলো, সবাই কেমন আছেন একটু জানাবেন। ঈদ মোবারক সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সবার ঈদ ভালো কেটেছে। তো আপনাদের সুস্থতা কামনা করি। তো সাউন্ড ক্লিয়ার না? থ্যাংক ইউ। তো আজকে যেহেতু ঈদের পরে আবার শুরু করলাম, তো সামনে যেহেতু লকডাউন এবং আরো কিছু বন্ধ আছে, তো সব মিলিয়ে আমরা হলো যে কন্টিনিউয়াসলি ক্লাস করে যাব। হ্যাঁ, কন্টিনিউয়াসলি ক্লাস করে যাব। যদি কোনোদিন আমি ক্লাস না নিই, তবে আমি সবাইকে জানাই দিব যে আজকে আমি ক্লাস নিব না, বাট আমরা কন্টিনিউয়াসলি ক্লাস করব। কারণ কন্টিনিউয়াসলি ক্লাস করলে একটা ফ্লো থাকে আর কি। হ্যাঁ, একটা ফ্লো ক্রিয়েট হয়, যেটা আমাদের সবার জন্য খুবই উপকারী হবে এবং খুবই ভালো হবে আর কি, আশা করি। তো আমরা সেই হিসাবে কন্টিনিউয়াসলি ক্লাস করে যাব। তো যাই হোক, সব ক্লিয়ার যেহেতু আপনারা শুনতে পাচ্ছেন, তো আমি শুরু করি। তো আমরা সেদিন অ্যালগরিদমের অনেকগুলো প্রকার দেখিয়েছিলাম, অনেকেই হয়তো দেখেছেন যে আমরা দেখেছিলাম ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম একটা প্রকার, তারপরে দেখেছিলাম ডাইনামিক প্রোগ্রামিং, তারপরে দেখেছিলাম গ্রিডি অ্যাপ্রোচ, তারপর আমরা দেখেছিলাম রিকার্সিভ অ্যাপ্রোচ, রিকারশন, এরকম অ্যালগরিদমের কিছু প্রকার দেখেছিলাম। সেগুলো কিভাবে ভাগ করেছিল, যে অ্যালগরিদমের ক্রাইটেরিয়া অনুযায়ী ভাগ করেছিল, যে যেই ক্রাইটেরিয়াতে চলবে বা যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে সেই অনুযায়ী আমরা অ্যালগরিদমগুলোকে ভাগ করেছিলাম। হ্যাঁ, তো তো যাই হোক, তো সেই ক্রাইটেরিয়াগুলো কি ছিল, যে আমরা যদি অর্ধেক অর্ধেক করে কাজ করি বা ভাগ ভাগ করে কাজ করি তাহলে আমাদের ছিল ডিভাইড এন্ড কনকার। আমরা যদি রিকার্সিভ ওয়েতে কাজ করি তাহলে সেটা ছিল রিকারশন। এরকম ডাইনামিক প্রোগ্রামিং ছিল, গ্রিডি অ্যাপ্রোচ ছিল, যে অপটিমাল সলিউশন যদি আমরা বের করি তাহলে সেটা ছিল গ্রিডি অ্যাপ্রোচ। তো এরকম করে আমরা অ্যাপ্রোচগুলোকে ভাগ করে অ্যালগরিদমগুলো ভাগ করা ছিল। আমরা দেখেছিলাম কি করে টাইম কমপ্লেক্সিটি বের করে, আমরা দেখেছিলাম যে একটা প্রবলেমের রিকারেন্স রিলেশনটা কি করে বের করে, আমরা সেগুলো দেখেছিলাম। আচ্ছা, সো এখন থেকে কন্টিনিউয়াসলি আমরা করে যাব অ্যালগরিদম ক্লাসগুলো। আমরা একদিনে একটা করে অ্যালগরিদম শেষ করব আর কি, একটা করে টাইপ শেষ করব। তো আমরা তো রিকারশন শেষ করেছি, আর হলো ডিভাইড এন্ড কনকারটা শেষ করেছি। আজকে আমরা দেখব মজার একটা জিনিস, সেটা হলো গ্রিডি অ্যাপ্রোচ। হ্যাঁ, গ্রিডি অ্যালগরিদম বা গ্রিডি অ্যাপ্রোচ বলা চলে আর কি, আমরা সেই জিনিসটা দেখব। তো সেটা দেখার আগে আমাকে কয়েকটা জিনিস আপনাদেরকে খুবই বুঝাইতে হবে, যে কেন গ্রিডি অ্যালগরিদম বলা হয়। গ্রিডি মানে কি? লোভী, অর্থাৎ লোভ কেন করে, কেন সেভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখার পর আমরা 2-3টা প্রবলেম দেখব। 2-3টা প্রবলেম, অনেকগুলো এক্সাম্পল আছে গ্রিডি অ্যাপ্রোচের, আমরা 2-3টা প্রবলেম দেখবো, বাকিগুলো আপনাদের উপর ছেড়ে দিব। তো আমরা যেগুলো দেখবো সেগুলো পরীক্ষায় যেগুলো আসানো সেগুলো, বাকি দু একটা একটু কঠিন থাকবে, সেগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। সো তাহলে শুরু করি। কি বলেন? সবাই তো আসছে, মোটামুটি 60 জন উপস্থিত। তো ঈদের ছুটি আমেজ অনেকেই হয়তো কাটাইতে পারে নাই, আবার আমি তো ডেলি অবশ্য 70-80 জন ক্লাস করে, বাকি হয়তো পরবর্তীতে ভিডিওটা দেখে। কারণ আমি ভিডিওতে ভিউইং এ যাই দেখি যে 400-500 ভিউয়ার, মানে 400-500 জন দেখতেছে ভিডিওটা। তখন আমি ধরে নিই যে একজনে হয়তো 2-3 বার দেখতেছে। তো যারা ক্লাসটা করতে পারেনি তারা হয়তো করছে। তবে সবচেয়ে ভালো কাজ হলো একটু কষ্ট করে লাইভ ক্লাসে যদি থাকেন তাহলে আপনি শিখতে বেশি পারবেন। কারণ লাইভ ক্লাসে আপনার হলো প্রশ্ন করার মতো একটা অপশন থাকে, তারপর আপনি যা জানতে চাচ্ছেন ইজিলি আমি বলতে পারছি। তো সেই সুবিধা থেকে আমি সবাইকে বলবো যে একটু লাইভ ক্লাসে থাকার জন্য আর কি। হ্যাঁ, যাই হোক, সো তাহলে আমরা আজকে শুরু করি গ্রিডি অ্যাপ্রোচ। প্রথমে
গ্রেডি অ্যাপ্রোচ কি জিনিস সেই জিনিসটাকে আমরা আজকে বুঝবো, খুব মজা করে বুঝবো। খুব মজা করে বোঝার পরে আমরা চলে যাব হলো গ্রেডি অ্যাপ্রোচের এক্সাম্পলে। তো একটু আগে বোঝার চেষ্টা করি গ্রেডি অ্যাপ্রোচটা কি জিনিস। হ্যাঁ, একটু সবাই একটু মনোযোগ দিবেন, এই মুহূর্তটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো গ্রেডি অ্যাপ্রোচ পড়ানোর আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ধরেন আর আমি রাফি ভাইকে দেখতে পাচ্ছি, রাফি ভাই মনে হয় বিয়ে করেনি, তাই না? আমি শিওর রাফি ভাই বিয়ে করেনি। তো এখন রাফি ভাই বিয়ে করবে। তো রাফি ভাইয়ের বাড়ি হলো ঢাকা। কোথায়? রাফি ভাইয়ের বাড়ি হলো ঢাকা। তো সে বিয়ে করেছে খুলনা, ধরি সে খুলনা বিয়ে করেছে। আচ্ছা, সো রাফি ভাই ঢাকা থেকে খুলনাতে বিয়ে করেছে। হ্যাঁ, আচ্ছা, সো এখন সে যেহেতু ঢাকা থেকে খুলনাতে বিয়ে করেছে, এখন রাফি ভাই হলো ঈদের ছুটি, সে শ্বশুর বাড়ি যাবে। এখন শ্বশুর বাড়ি যে আসতে সে চিন্তা করলো যে তার শ্বশুর বাড়িতে যাইতে 12 ঘন্টা লাগবে, আসতে 12 ঘন্টা লাগবে, 24 ঘন্টা, মাঝখানে সে থাকবে একদিন, অর্থাৎ 2 দিন সে ওখানে ওয়েস্ট করবে, তারপরে এসে অফিসে জয়েন করবে। এখন রাফি ভাই চিন্তা করলো যে 12 ঘন্টার মধ্যে সে ঢাকা থেকে খুলনা যাবে। কোথায় যাবে? 12 ঘন্টার মধ্যে সে ঢাকা থেকে খুলনা যাবে, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে যাবে। এখন রাফি ভাইয়ের জন্য অনেকগুলো রাস্তা আছে। রাস্তাগুলো কি কি সবাই আমরা একটু খেয়াল করি। রাস্তাগুলো প্রথমে পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে, তারপরে রাফি ভাই তার সাইকেল আছে, সাইকেলে করে যেতে পারে, তারপর আছে হুন্ডাতে করে যেতে পারে, তারপর রাফি ভাইয়ের জন্য আছে বাস, সে বাসে যেতে পারে, তারপর রাফি ভাই যেতে পারে কি ট্রেনে যেতে পারে, তারপর রাফি ভাই যেতে পারে বিমানে। তো রাফি ভাই এতগুলো রাস্তায় তার শ্বশুর বাড়িতে যেতে পারে। এখন প্রশ্ন হলো এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিছি। কন্ডিশনটা কি? যে রাফি ভাইকে 12 ঘন্টার মধ্যেই তার শ্বশুর বাড়ি খুলনাতে যেতে হবে। এখন রাফি ভাই চেক করে দেখলো যে পায়ে হেঁটে কোনোদিনই সম্ভব না, সাইকেলে চলেও সম্ভব না, হুন্ডায় চলেও সম্ভব না, বাসে চলেও রাফি ভাই 12 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবে না, কারণ লকডাউনে বাস বন্ধ, রাস্তায় জ্যামের কারণে বাসেও সে যেতে পারবে না। সো রাফি ভাই শুধুমাত্র 2 ভাবে খুলনায় যেতে পারে, একটা হলো ট্রেনে যেতে পারে আর একটা হলো বিমানে যেতে পারে। তাহলে রাফি ভাই কয়ভাবে খুলনাতে যেতে পারে? 2 ভাবে, একটা হলো ট্রেনে আর একটা হলো বিমানে। কারণ এই 2 ভাবে যদি সে যায় তবে সে 12 আওয়ারের মধ্যে ওখানে যেতে পারবে। তাইলে রাফি ভাইয়ের জন্য ফিজিবল সলিউশন, নাম্বার 1 নম্বর পয়েন্ট, আমার পয়েন্টটা মনে রাখবেন। হ্যাঁ, ফিজিবল, রাফি ভাইয়ের জন্য ফিজিবল সলিউশন হলো কয়টা? 2টা। কি কি? একটা হলো ট্রেনে যেতে পারে আর একটা হলো সে বিমানে যেতে পারে। একটা হলো ট্রেনে যেতে পারে আর একটা হলো বিমানে যেতে পারে। তাহলে ফিজিবল সলিউশন কি? যখন যেটা কনস্ট্রেইন মানবে, অর্থাৎ কনস্ট্রেইন মানবে যে সাম কনস্ট্রেইন এখানে কি? যে আমাকে 12 ঘন্টার মধ্যে ঢাকা টু খুলনা যেতে হবে। সো দ্য ফিজিবল সলিউশন ফর রাফি ভাই ইজ দ্যাট সে ট্রেনেও যেতে পারবে এবং বিমানেও যেতে পারবে 12 ঘন্টার মধ্যে। সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো নতুন যারা অ্যাড হয়েছেন বা পুরানো যারা মেসেঞ্জার গ্রুপ নামে একটা গ্রুপ আসলে এই ভাইয়েরা খুলছে, মানে যারা আমার ক্লাস করে তারা একটা মেসেঞ্জার গ্রুপ খুলছে। তো যারা অ্যাড হন নাই তারা একটু পোস্ট দিয়ে ওই গ্রুপটাতে অ্যাড হয়ে যান, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে, আপনারা ওখানে আলোচনা সমালোচনা সবই করতে পারবেন। হ্যাঁ, ওটার মধ্যে আমি নাই, আপনারা নিজেরা সলভ করবেন। আর আমি যা কিছু করব, যা কিছু পড়াবো সবই হলো এই গ্রুপের মধ্যে থাকবে। আমি যা নোট দিই, যা কিছু করি না কেন সবই এই গ্রুপের মধ্যে করব। হ্যাঁ, আচ্ছা, সো আমরা পরের টপিকে চলে আসি। তো ফিজিবল সলিউশন কি রাফি ভাইয়ের জন্য? রাফি ভাইয়ের জন্য ফিজিবল সলিউশন হলো সে ট্রেনও যেতে পারবে, সে বিমানেও যেতে পারবে। নাম্বার 2, এখন রাফি ভাই বলল আমি তো মিডিয়াম মধ্যবিত্ত, বেতন কম পাই, সো বিমানে যাওয়া আমার জন্য পসিবল না। বিমানে পসিবল না, কেন পসিবল না? বিকজ বিমানে ভাড়া 6-7 হাজার টাকা লাগবে এবং আমি অত বেশি ভালো জব করি না। যদি আমি বিমানে যাই তাহলে শ্বশুরবাড়ির জন্য আমি মিষ্টি খাবার টাবার কিছু নিয়ে যেতে পারবো না। তখন রাফি ভাই চিন্তা করলো তাকে এই 2টা জিনিসের মধ্যে একটা বেস্ট সলিউশন বের করতে হবে। কি সলিউশন? বেস্ট সলিউশন, যেই সলিউশনের মাধ্যমে সে কম খরচে তার শ্বশুরবাড়িতে পৌঁছে যেতে পারবে। রাফি ভাইয়ের জন্য বেস্ট সলিউশন কি? যে এই খরচের মধ্যে সে কম খরচের মধ্যে তার শ্বশুরবাড়িতে ঠিকই 12 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবে।
তাহলে ওই যে জিনিসটা সেটাকে বলা হয় অপটিমাল সলিউশন। সেটা কি বলা হয়? অপটিমাল সলিউশন। সেটাকে বলা হবে অপটিমাল সলিউশন, অর্থাৎ যেই সলিউশনের মধ্যে সে 12 ঘন্টার মধ্যে কম খরচে যেতে পারবে। তাহলে রাফি ভাইয়ের জন্য অপটিমাল সলিউশনটা কি? অবশ্যই ট্রেন। রাফি ভাইয়ের জন্য অপটিমাল সলিউশনটা হলো অবশ্যই ট্রেন। সো আমরা বলতে পারি এ প্রবলেম মাস্ট হ্যাভ ওয়ান অপটিমাল সলিউশন। কারণ একটা অপটিমাল সলিউশন আমরা বের করি। হ্যাঁ, তো আমি যদি সেটাকে আপনাদেরকে বাস্তবে একটা উদাহরণ দিই, ধরেন আপনারা অনেক বন্ধু মিলে চিন্তা করতেছেন যে খাইতে যাবেন, রাত 12টা বাজে। তখন আপনারা চিন্তা করলেন যে রাত 12টা বাজে এখন আমরা খেতে যাব কোথায়? তখন সব বন্ধুরা বললো যে দূরে কোথাও তো এখন যাওয়া সম্ভব না, নিশ্চয়ই কাছে যেতে হবে। তখন আপনারা কি করলেন? কাছের মধ্যে যেখানে কম টাকায় খাওয়া যায় আপনারা এরকম একটা জায়গায় গেলেন। আপনার যদি 10টা রেস্টুরেন্টে পছন্দ হয়, আপনি কিন্তু একটা রেস্টুরেন্ট চয়েস করবেন যেখানে খাবার ভালো, কম টাকা এবং ডিস্টেন্স কম রাতে খাওয়ার জন্য। সো ওইটা হলো আপনার জন্য অপটিমাল সলিউশন। তো আমি কি বললাম যে এ প্রবলেম মাস্ট হ্যাভ ওয়ান অপটিমাল সলিউশন। অপটিমাল সলিউশন কি? ওই যে রাফি ভাই কম টাকায় 12 ঘন্টার মধ্যে তার শ্বশুর বাড়িতে যেতে পারতেছে। কিসের মাধ্যমে? ট্রেনের মাধ্যমে। সেটাকে অপটিমাল সলিউশন বলা হয়। সো আমরা কি বলতে পারি? সো আমরা বলতে পারি অপটিমাইজেশন প্রবলেম required either minimum result or maximum result। হ্যাঁ, ম্যাক্সিমাম রেজাল্ট। তা আমি আর একটু বুঝাই জিনিসটা। তাহলে গ্রেডি অ্যাপ্রোচ কি? গ্রেডি অ্যাপ্রোচ হলো আমাকে এমন একটা জিনিস চয়েস করতে হবে যেই চুজের কারণে আমি সবচেয়ে অপটিমাল সলিউশনটাকে বের করতে পারি। গ্রেডি অ্যাপ্রোচ কি? গ্রেডি অ্যাপ্রোচ হলো এমন একটা প্রবলেম বা এমন একটা স্ট্র্যাটেজি, সেটা হলো সলভিং অপটিমাল প্রবলেম, যেটার মাধ্যমে আমি অপটিমাল প্রবলেমগুলোকে সলিউশন করতে পারি। সো আমি যদি এখানে বলি ফিজিবল সলিউশন বলতে কি বোঝায়? ফিজিবল সলিউশন যদি আমি বলি তাহলে আমি বলবো যে হুইচ স্যাটিসফাই সাম কনস্ট্রেইন, অর্থাৎ ওই যে 12 ঘন্টার মধ্যে যে আমাকে পৌঁছতে হবে সেটাকে আমরা বলবো একটা কনস্ট্রেইন। তাহলে 12 ঘন্টার মধ্যে পৌঁছতে কে পারবে? আমাকে ট্রেন পারবে আর হলো বিমান পারবে। সেটাকে বলবো আমি স্যাটিসফাইড সাম কনস্ট্রেইন। আচ্ছা, ঠিক আছে। আর অপটিমাল সলিউশন কি? কম খরচের মধ্যে আমি 12 ঘন্টায় আমার শ্বশুর বাড়িতে পৌঁছতে চাচ্ছি, সেটাকে আমি বলবো যে অপটিমাল সলিউশন। তাহলে আমি সেটাকে কি বলবো? স্যাটিসফাইং অবজেক্টিভ অফ এ প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমগুলো এপিতে প্রায় আসে। সো আমি বলছি যে আপনারা এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন। সো এই ছিল আমাদের গ্রিডি অ্যাপ্রোচের কাহিনী। যে গ্রিডি অ্যাপ্রোচটা কি? আমরা যে ফিজিবল সলিউশনগুলো আমরা পাই তার মধ্য থেকে যেই অপটিমাল সলিউশনটা আমি পাই সেটাই হলো আমার গ্রিডি অ্যাপ্রোচ। সো আমি যদি বলি যে আমার অনেকগুলো সমস্যা আছে, তাহলে অনেকগুলো সমস্যা থেকে আমি একটা মাস্ট বি অপটিমাল সলিউশন পাবোই। ওই যে রাতে আমি খেতে যাব, তার মধ্যে অনেকগুলো হোটেল থেকে আমি অবশ্যই একটা অপটিমাল হোটেল পাবোই যেখানে কম খরচে কম ডিস্টেন্স আমি খেতে পারি। সো দ্যাট ইজ কল্ড গ্রিডি অ্যাপ্রোচ। হ্যাঁ, সো গ্রিডি অ্যাপ্রোচ কি? গ্রিডি অ্যাপ্রোচ হলো যে সলভিং অপটিমাল প্রবলেম। সো আমি যদি বলি গ্রিডি মেথড কি, তা আমি বলবো গ্রিডি মেথড ইজ এ স্ট্র্যাটেজি for solving optimization problem। হ্যাঁ, এই হলো আমার গ্রেডি অ্যাপ্রোচের কাহিনী। এখন সবাই আমাকে বলেন তো গ্রেডি অ্যাপ্রোচটা কি জিনিস, ফিজিবল সলিউশনটা কি জিনিস, অপটিমাল সলিউশন কি জিনিস, গ্রেডি অ্যাপ্রোচ যে সলভিং অপটিমাইজেশন কিভাবে সলভ করে মিনিমাম কস্টে এবং ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা আমি যেটাতে পাবো সেটা হলো আমাদের গ্রিডি অ্যাপ্রোচের
কাহিনী। হ্যাঁ, এই হলো আমাদের গ্রিডি অ্যাপ্রোচের বেসিক। গ্রিডি অ্যাপ্রোচ বলতে আমরা যা বুঝি সেটাই হলো এই প্রবলেমটা। হ্যাঁ, সো আমি যদি একটু করে উদাহরণ দেখাই তাহলে আপনারা খুব সহজে জিনিসটা বুঝে যাবেন, অনেক সহজে বুঝে যাবেন। এখন আমাকে বলেন তো সবাই বুঝছেন কিনা গ্রিডি অ্যাপ্রোচ? সবাই গ্রিডি অ্যাপ্রোচ বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। গ্রিডি অ্যাপ্রোচ সবাই যদি বুঝতে পারেন তবে আমি এখন সামনে চলে যাব যে কিভাবে গ্রিডি অ্যাপ্রোচটা কাজ করে। হ্যাঁ, সেটা এক্সাম্পল দেখাবো। আমাদের হাতে 3টা এক্সাম্পল আছে। সো আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা সামথিং টাইম। সো ওই সময়ের মধ্যে আমরা 3টা প্রবলেম আপনাদেরকে বুঝাবো আমি। হ্যাঁ, এবং 100% শিওর ধরে রাখেন এই 3টা প্রবলেম থেকে আপনি একটা প্রবলেম পরীক্ষা পাবেনই। না পাইলেও এমসিকিউতে মাস্ট বি একটা প্রবলেম পাবেন। এমসিকিউতে না পাইলেও কোনো না কোনো জায়গায় আপনি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামিং পরীক্ষায় একটা প্রবলেম পাবেনই। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ গ্রিডি অ্যাপ্রোচ অনেক ইম্পর্টেন্ট। তার আগে এই জিনিসটা যদি না বুঝেন তাহলে আপনাদেরকে সামনে আমার যেতে কষ্ট হয়ে যাবে। সো সবাই একটু কমেন্ট করে জানান গ্রিডি অ্যাপ্রোচ কি জিনিস, কিভাবে কাজ করে এটা বুঝছেন কিনা বলেন, এবং এই টার্মগুলো বুঝছেন কিনা, ফিজিবল সলিউশন, অপটিমাইজেশন কি, গ্রিডি মেথড কি, এই জিনিসগুলো বুঝছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, কোন এক পরীক্ষার ছিল যে একটা প্রবলেমের মধ্যে কয়টা অপটিমাল সলিউশন থাকে? প্রশ্ন হলো, উত্তর হলো একটা প্রবলেমের মধ্যে একটা অপটিমাল সলিউশন থাকে। ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে লাল কালি দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি। সো এখন সবাই একটু কমেন্ট করে জানান যে বুঝছেন কিনা। আচ্ছা, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, 2-1টা এক্সাম্পল, মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট। ওকে, ফাইন, সবাই বুঝছেন। তাহলে এটাকে আমি মুছে ফেলবো, এখনই মুছে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, সো যারা নতুন জয়েন করেছেন 2-1 জন, আচ্ছা, তারা একটু যদি সমস্যা পড়েন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানকার সিস্টেম হলো প্রথমে আমি যখন ক্লাস নিব আপনারা কমেন্ট করে কমেন্টের মধ্যে করলে আমি হলো যে সেটা রিপ্লাই দিয়ে দিব আর কি। হ্যাঁ, সো বলছেন যে 2-1টা এক্সাম্পল দেওয়ার জন্য। সো আমি এখন 2-1টা এক্সাম্পলের দিকে যাচ্ছি আর কি। হ্যাঁ, আমরা এক্সাম্পলের দিকে যাবো এখনই। তো বুঝছেন না? আচ্ছা, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। ঠিক আছে, হ্যাঁ, সেটাও একটা অ্যাপ্রোচ, গ্রিডি অ্যাপ্রোচ। সো আমরা ওইভাবে আগাচ্ছি। একটা ডায়লগ বক্স বারবার চলে আসতেছে, খুবই বিরক্তিকর, যেটাকে বোঝা যাচ্ছে না। আচ্ছা, সো আমরা যদি এখন এক্সাম্পলের দিকে যাই, আমরা যে এক্সাম্পলের দিকে যদি যাই তাহলে আমাদের গ্রিডি অ্যাপ্রোচের এক্সাম্পলগুলো হলো, গ্রিডি অ্যাপ্রোচের এক্সাম্পলগুলো কি কি? আমাদের গ্রিডি অ্যাপ্রোচের এক্সাম্পলগুলো হলো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, আলট্রা প্রিন্স মিনিমাম স্পিনিং ট্রি, ক্রুশকাল স্পিনিং ট্রি, ডিজাস্ট্রা মিনিমাম স্পিনিং ট্রি অ্যালগোরিদম। আচ্ছা, আরেকটা হলো গ্রাফের আছে ম্যাপ কালারিং, ভার্টেক্স কালারিং, ন্যাপস্যাক প্রবলেম, জব শিডিউলিং প্রবলেম। এই প্রবলেমগুলো হলো আমাদের গ্রিডি অ্যাপ্রোচের এক্সাম্পল। মানে এগুলো হলো আমাদের গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা দেখবো। সো আজকে আমি যে প্রবলেমটা দেখবো, আমি প্রথমে দেখবো ন্যাপস্যাক প্রবলেমটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা প্রায় আসে। আমরা ন্যাপস্যাক প্রবলেম দেখবো, তারপর দেখবো আমরা ক্রুশকাল মিনিমাম স্পিনিং ট্রি, তারপর দেখবো প্রিমস মিনিমাম স্পিনিং ট্রি। এই দুইটা দেখবো, এই দুইটা পরীক্ষা প্রায় আসে। পরীক্ষায় ডিরেক্টলি না আসলেও কিছু মেথড থেকে এই দুইটা জিনিসকে বানায় দেওয়া হয়, সেটার জন্য আমরা ক্রুশকাল মিনিমাম স্পিনিং ট্রিটা পড়বো। আচ্ছা, আর ডিজাস্টারটা আমরা পড়বো হলো নেটওয়ার্কিং এ। এই জিনিসটা আমরা নেটওয়ার্কিং এ পড়বো। হ্যাঁ, নেটওয়ার্কিং, ওখানে আমরা রাউটিং অ্যালগরিদমের মধ্যে এই জিনিসটা পড়বো। এই দুইটা জিনিস আসলে আপনারা নিজেরা পড়ে নেবেন। জব শিডিউলিং খুবই সহজ একটা অ্যালগরিদম, আমি জাস্ট মুখে বলে দিব আজকে, যেটা হলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, সো এই ছিল আমাদের তো নেটওয়ার্কিং অ্যালগরিদমে আমরা গ্রিডি অ্যাপ্রোচটা অনেক কাজে লাগবে যদিও। সো পরীক্ষা যদি আসে যে নেটওয়ার্কিং অ্যালগরিদম আমরা কোনভাবে সলভ করি, তখন আমরা অ্যান্সার দিব যে আমরা গ্রিডি অ্যাপ্রোচে সলভ করি আর কি। হ্যাঁ, এই হলো সমস্যা। আচ্ছা, একটা ডায়লগ বক্স বারবার সামনে চলে আসছে, ওইটা হলো মাইক্রোসফট থেকে চাচ্ছে, আমি ওটাকে আসলে আমার ইমেল আইডিটা দিতে ভুলে গেছি। সো এখন যদি আমি দিতে যাই তো অনেক টাইম নষ্ট হবে বা ভিডিওটা কলাপস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি ভিডিওটা একটু ইন্টারাপ্ট হলে আমি কেটে দিব এটাকে। হ্যাঁ, কিছু মনে করেন না সবাই। সো আমি চলে যাচ্ছি প্রবলেমের সলভ করার জন্য। আজকে আমরা মিনিমাম 4টা প্রবলেম দেখার চেষ্টা করব। প্রথম প্রবলেম হলো, প্রবলেমে আগে আমি একটু অ্যালগরিদম লিখি। আপনাদেরকে অ্যালগরিদম লেখা শিখেছি, তাই না? সো আমরা সেইভাবে একটা অ্যালগরিদম লিখি। অ্যালগরিদমটা কিসের?
আমরা লিখবো যে গ্রিডি অ্যালগরিদমটা আমরা কিভাবে কাজ করে। সেটা হচ্ছে আমরা যদি একটা অ্যালগরিদম লিখি, অ্যালগরিদম গ্রিডি, তাহলে একটা হলো কি এ আর একটা হলো এন। এ কি? এ হলো আমার প্রবলেমগুলো। এই প্রবলেমগুলো এরকম হতে পারে যে A1, A2, A3, A4 বা A5, এগুলো হলো আমার প্রবলেমগুলো গ্রিডি অ্যাপ্রোচ। সো আমার এন হলো আমার সাইজ। তো এখানে কি হতে পারে, টোটাল ফর আই সমান সমান 1 থেকে 1 টু আমরা এন পর্যন্ত যাব। আমরা ডু কাজ করব। কি কাজ করবি? কি কাজ করবো? এক্স একটা ভেরিয়েবল নিলাম, যেটা সিলেক্ট করবে, প্রতিবার এ সিলেক্ট করবে। তারপর যদি ফিজিবল পায়, ফিজিবল যদি সলিউশনটা ফিজিবল হয়, মানে এক্সটা যদি ফিজিবল হয়, তখন আমাদের কি হবে, দেন আমরা এটাকে সলভ করবো। হ্যাঁ, এতবার কেন আসতেছে? দেখেন আমরা সলিউশন সমান সলিউশন প্লাস এক্স। আচ্ছা, এই জিনিসটা আমি এখনই বুঝাচ্ছি আরেকবার। এটা হলো আমাদের গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে, মানে গ্রিডি অ্যালগরিদম, গ্রিডি প্রবলেম বা গ্রিডি প্রবলেমের এটা হলো আমাদের অ্যালগরিদমটা, ঠিক আছে? আচ্ছা, সো এই অ্যালগরিদমটা কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই অ্যালগরিদমটা বলছে যে আমাদের এখানে কয়টা প্রবলেম আছে? আমাদের এখানে 5টা প্রবলেম, 5টা জব আছে। A1, A2, A3, A4, A5 এরকম 5টা জব আছে। এই 5টা জবের সাইজ কত? 5। এখানে n হলো সাইজ 5, টোটাল সাইজ হলো 5। তাহলে ফর লুপটা কি 5 পর্যন্ত ঘুরবে? তা আমি প্রথমটা সিলেক্ট করলাম, x একটা ভেরিয়েবল, যেখানে আমি প্রথমটা সিলেক্ট করলাম এ মানে কি প্রথমটা আসবে, দ্বিতীয়টা আসবে, এরকম আসার পরে আমি যদি দেখি যে এটা এই এক্সটা, মানে যে এক্স এর মধ্যে এটা রাখলাম, A1টা রাখলাম, এই A1টা যদি ফিজিবল হয়, যদি এটা ফিজিবল সলিউশন হয়, তখন আমি কি সলিউশন প্লাস এক্স মানে যোগ করে ফেললাম, সলিউশনের সাথে এক্সটাকে আমি যোগ করলাম, মানে এটা আমার কাহিনী। এরকম করে করে যদি অ্যালগরিদমে 1 থেকে n পর্যন্ত ঘুরাবো, যদি আমি এই 5টা জব আছে, এই 5টা জব যদি আমার ফিজিবল হয়, মানে এক্স রাখলাম A1 যদি ফিজিবল হয় তাহলে যোগ করে ফেলবো, A2 যদি ফিজিবল হয় যোগ করে ফেলবো, A3 যদি ফিজিবল না হয় তাহলে আমি আর কাজটা করলাম না। মানে এই যোগ করার আসলে বেসিক্যালি একটা কাজ বুঝাচ্ছি, যোগ করাটাকে আমি আসলে বেসিক্যালি একটা কাজ বুঝাচ্ছি। দ্যাটস ওয়াই দিস ইজ কল গ্রিডি অ্যালগরিদম। মানে গ্রিডি অ্যালগরিদমের প্রবলেমগুলো আমরা এভাবে সলভ করব, ঠিক আছে? সো আমরা কি বুঝলাম যে গ্রিডি অ্যাপ্রোচটা কি জিনিস বা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম। দ্বিতীয়ত আমরা বুঝলাম যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, দ্যাট ইজ গ্রিডি অ্যালগরিদমটা কি জিনিস, সেটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। আমরা তারপর দেখলাম যে কি এক্সাম্পল আছে, গ্রিডি অ্যালগরিদমের কি এক্সাম্পল আছে সেটা আমরা দেখলাম, ঠিক আছে? সো অ্যালগরিদমটা বুঝছেন সবাই কি অ্যালগরিদমটা বুঝছেন? হ্যাঁ, সবাই কি অ্যালগরিদমটা বুঝতে পারছেন? যদি অ্যালগরিদমটা বুঝতে পারেন তাহলে আমি সামনে চলে যাব আর কি। আচ্ছা, নেক্সট আমার পড়া হলো একটা এক্সাম্পল, প্রবলেম 1। আমরা একটা এক্সাম্পল পড়াবো, একটা মোটামুটি 2-3টা এক্সাম্পল পড়ালে আমাদের ক্লাসটা শেষ হবে। আমি 1 ঘন্টার মধ্যে 3টা এক্সাম্পল শেষ করতে চাই। সবাই এই পর্যন্ত বুঝছেন না? ভেরি গুড। নতুন যারা আসছেন তারা একটু কমেন্ট করবেন যে বুঝছেন কিনা। ওকে, ভেরি ফাইন। সো আমরা চলে যাচ্ছি একটা এক্সাম্পল। এখন আমি যে এক্সাম্পলটা পড়াবো, আপনাদের সামনে যদি খাতাও থাকে, আপনারা খাতার মধ্যে লিখবেন না, জাস্ট পুরোটা প্রসেস আমার থেকে বুঝবেন, বুঝার পরে হলো আপনারা খাতায় লিখবেন, ঠিক আছে? সো আমি হলো পুরোটা প্রসেস আগে দেখাবো, পুরো স্ক্রিন জুড়ে পুরো প্রসেস দেখাবো। দেখানোর পর আপনাদেরকে প্রশ্ন করব, প্রশ্ন করার পর আপনারা যখন ফাইনালি বলবেন জি বুঝছি, তখন আমি জিনিসটাকে মুছে দিব। হ্যাঁ, সো আপনারা বললো যে জিনিসটা করবেন না, মানে এখন লিখবেন না, সবাই মনোযোগ দেন। প্রথমে আমি যে প্রবলেম পড়াবো সেটা হলো ন্যাপস্যাক প্রবলেম। আচ্ছা, 2 ধরনের ন্যাপস্যাক প্রবলেম আছে। সো আপনারা তালগোল পাকাবেন না, 2টার মধ্যে কি পার্থক্য সেটা আমি বলবো, এবং 2টা জিনিসই 2টা অ্যালগরিদমের মধ্যে পড়ানো হবে। প্রথম ন্যাপস্যাক প্রবলেমটা আমি পড়াবো, 2টা প্রবলেম পড়াবো, একটা আমি পড়াবো, একটা আপনাদেরকে দেখাবো, কাজ দিব আর কি। সো আপনারা তার আগে একটু দেখেন। সো এখানে অবজেক্ট লিখে নিয়ে আমি প্রবলেমটা নেট থেকে নিয়েছি, প্রবলেমটা যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো 1 2 3 4 5 6 7 আমাদের 7টা অবজেক্ট আছে। 7টা অবজেক্টের মধ্যে প্রফিট আছে। আমি আগে প্রশ্নটা তুলি।
প্রফিটকে আমি পি দিয়ে অ্যাসাইন করলাম। আমাদের প্রফিট হলো এখানে 10, 5, 15, 7, 6, 18, 3। তারপরে ওয়েট, আমাদের ওয়েট আছে ডব্লিউ, ওয়েট আছে 2, 3, 5, 7, 1, 4, 1। আচ্ছা, এখন প্রথমে এই প্রশ্ন একটা লোক, আচ্ছা ন্যাপস্যাক প্রবলেমটা কি সেটাকে বুঝাচ্ছি, হ্যাঁ, তারপর আমি হলো যে সলিউশনে যাব। ন্যাপস্যাক প্রবলেমের প্রথমে বলছে যে তোমাকে আমি একটা ট্রাক দিলাম, হ্যাঁ ট্রাক দিলাম, তো তুমি এই ট্রাকের মধ্যে মালগুলোকে নিয়ে যাবা, ট্রাকের মধ্যে কি কিছু মাল নিয়ে যাবা। তো মালগুলো কোথায় নিবা? তো এখানে আমার ধরো ট্রাকের মধ্যে তুমি মাল নিবা এরকম বলে দিছে আর কি, হ্যাঁ। তো আমাকে এরকম একটা ট্রাক দিছে, এটা একটা ট্রাক, বলছে এই ট্রাকের মধ্যে ম্যাক্সিমাম 15 কেজি জায়গা হবে, 15 কেজি জায়গা হবে, বলছে এই ট্রাকের মধ্যে ম্যাক্সিমাম 15 কেজি জায়গা হবে, তুমি এই 15 কেজি জায়গা ফিল আপ করে নিতে পারবে এখান থেকে। এখন আমাদের এই ওয়েট গুলো হিসাব করলে দেখা যাচ্ছে 15 থেকে অনেক বেশি, আবার প্রফিটও একটা অবস্থা আছে। তাইলে আমাকে ওই ট্রাকওয়ালা মানে জমির মালিক বলে দিছে যে বাবা তুমি এমন 15 কেজি ভরবা যেই 15 কেজিতে আমার সবচেয়ে ম্যাক্সিমাম লাভ হয়, মানে যেই 15 কেজি তুমি ট্রাকে বললে আমার সবচেয়ে ম্যাক্সিমাম লাভ হয়, তুমি সেটা ভরে নিয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা আসলে কোত্থেকে আসছে? আমি ছোটবেলায় আলিফ লায়লা দেখতে খুব পছন্দ করতাম, হয়তো আপনারাও দেখতে অনেক পছন্দ করতেন, আপনাদের সময় ছিল কিনা, ছিল হয়তো। বিটিভিতে রাত 8:30টার বাংলা খবরের পরে আলিফ লায়লা দেখতো। তো আলিফ লায়লা দেখতে গেছি, আর দেখলাম যে ওই উট নিয়ে 2 মুসাফির বা কোনো মরুভূমিতে যাচ্ছে, যাওয়ার সময় মরুভূমির মাঝখানে দেখলো একটা বিশাল বাড়ি, তারা বাড়ির ভিতরে ঢুকে দেখলো স্বর্ণ গহনা সব ভরা, কি কি ভরা, স্বর্ণ গহনা, তারপরে হাবি চাবি দিয়ে সব ভরা, হ্যাঁ। তখন তারা কি করলো, তখন তাদের কাছে ছিল 2-3টা বস্তা, কিন্তু এত স্বর্ণ গহনা তো জায়গা হবে না। তখন একজন আরেকজন বললো যে কোনগুলা ভরবো? তখন বললো স্বর্ণগুলা ভরিস না, আগে হীরাগুলা ভর। কেন হীরাগুলা ভর? কারণ হীরাতে হলো যে আমরা বেচে কোটিপতি হয়ে যেতে পারবো, কিন্তু স্বর্ণ বললে তো লাভ কম হবে। তখন তারা কি করলো, রূপাও ছিল ওখানে, আরো কি 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 যেন ছিল, তারা 2টা বস্তার মধ্যে পুরা 1.5 বস্তা হলো রূপা দিয়ে ভরে ফেলছে, রূপা শেষ, এখন আছে স্বর্ণ আর হীরা দিয়ে ভরে ফেললো, এখন আছে স্বর্ণ আর রূপা। তো তারা কি করবে, বাকি অর্ধেকটা স্বর্ণ দিয়ে ভরে ফেললো, রূপার ওটার মধ্যে ভরলোই না। তখন তারা এই 2টা বস্তা নিয়ে পথ চলতে শুরু করলো। তাহলে তারা কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে? অবশ্যই এই ন্যাপস্যাক প্রবলেমে স্ট্র্যাটেজি ইউজ করছে, যেটা ম্যাক্সিমাম লাভ সেটাকে বসছে। তো এই ট্রাকওয়ালা কি করবে, 15 কেজি ভরবে, যেটাতে সবচেয়ে বেশি প্রফিট হয় সে সেটাই ভরবে, এরকম একটা অবস্থায় চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু আমরা সবাই ইউজ করি, তাই না? আপনাকে যদি বলা হয় যে বুফে খাইতে যাও, বুফে খাইতে গেলে আপনি কি করবেন? যায়া দেখবেন সবচেয়ে কম দামি খাবার হলো ভাত আর বুটের ডাল, ওখানে বুফেতে বুটের ডাল পাওয়া যায়। তা আপনি নিশ্চয়ই ভাত আর বুটের ডাল খাওয়ার জন্য 1000 টাকা দিয়ে বুফে খাইতে যান নাই, তাই না? তো ভাত আর বুটের ডাল আপনি খাবেন না, আপনি কি খাবেন? ম্যাক্সিমাম টেস্ট যেটাতে এবং ম্যাক্সিমাম দাম যেটাতে, সেটা আপনি খেয়ে ফেলবেন। তো ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ, আমরা সবাই ন্যাপস্যাকটা ইউজ করি। তো যখন ট্রাকওয়ালাকে বললো, আমরা প্রবলেম চলে আসি, যখন ট্রাকওয়ালাকে বললো যে তুমি এখান থেকে সবচেয়ে ম্যাক্সিমাম প্রফিট যেটা আছে সেটা ভরো, তখন সে কি করবে, উপর থেকে এই প্রফিট চিন্তা করতে করতে এই যে পাইছি, এটার প্রফিট হলো 18, তার মানে এইটাকে আমি পুরো ভরে ফেলি, সেটা ভরলো। কিন্তু সেই বেচারা আবার একটু পরে চিন্তা করলো, হায় এখানে তো আবার কম আছে, যে 1 কেজি ওয়েট, মানে 1 কেজি বললে আমি 6 প্রফিট পাচ্ছি, 6 টাকা, 1 কেজি নিলে 6 টাকা পাচ্ছি, আবার এখানে 4 কেজি নিলে পাচ্ছি 18 টাকা, তার মানে এই 1 কেজিতে তো আমার মনে হচ্ছে লাভ, সে এটা চিন্তা করলো, হ্যাঁ। আবার এখানে এসে বললো এখানে 2 কেজিতে আবার 10 টাকা লাভ, তার মানে এই 6 থেকে এটা লাভ, তখন সেটা তালগোল পাকায় ফেললো, তখন সে একটা কি তালগোল পাকায় ফেলবে। তো এই তালগোলটা মিটানোর জন্য আমরা যদি প্রতি কেজির জন্য ম্যাক্সিমাম প্রফিট সেইটা যদি বের করতে পারি, তবেই ওই ট্রাকওয়ালা ইজিলি জিনিসটাকে
ওখানে লোড করতে পারবে, ইজিলি জিনিসটাকে ওখানে কি সে ভরতে পারবে আর কি। হ্যাঁ, তো সেটার জন্য ট্রাকওয়ালা কি করলো, একটা বুদ্ধি বের করলো যে আমাকে তো মালিক এই 3টা জিনিস দিয়ে দিছে, তাহলে আমি এই 15 কেজি ফিল আপ নিশ্চয়ই কিভাবে করব, 15 কেজি ফিল আপ করার জন্য আমি এভাবে 2 কেজি 4 কেজি এভাবে না নিয়ে প্রতি কেজির জন্য ম্যাক্সিমাম প্রফিট যেটা হয় আমি সেটাকে নিব। সেই চিন্তা করলে সে কি করলো, ওরে শিট, হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি? আমাকে একটু কমেন্ট করে জানান তো আমরা আমরা দেখতে পাচ্ছি কিনা। আমার এখানে কারেন্ট চলে গেছে তো, সো আমি আসলে বুঝতে পারছি না যে আপনারা কি লাইভে আছেন না নাই। আমার এখানে হঠাৎ করে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়াতে আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে। সো আপনাদের কাছে একটু কোশ্চেন যে আপনারা লাইভটা কি দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, লাইভটা দেখতে পাচ্ছেন কিনা একটু একটু জানাবেন, একটু জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হয় আর কি। লাইভটা কি দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখতে পাচ্ছেন না? জি পাচ্ছি, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, তার মানে আমি মোবাইলের ডাটাটা ইনস্ট্যান্ট কানেক্ট করে ফেলছি। হ্যাঁ, মোবাইলের ডাটাটা কানেক্ট করে ফেলছি, এখন আর সমস্যা হবে না। হ্যাঁ, ওকে ফাইন, আমার মোবাইল ডাটা দিয়ে চলতেছে আর কি। সো সো এখন আমি চলে আসি, তাহলে এই যে প্রফিট আর ওয়েটটা, হ্যাঁ প্রফিট অ্যান্ড ওয়েটটা গেল, তো ওই বেচারা কি করলো, ওই ট্রাকওয়ালা, হ্যাঁ ঠিক আছে, আমি 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 ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, তো প্রফিটটা কি হবে, বেচারা কি করলো, পি বাই ডাব্লিউ বের করে ফেললো। পি বাই ডাব্লিউ বের করার কারণে দেখেন তার কি সুবিধা হলো, সে প্রতি ইউনিট বের করে ফেললো। এই ইউনিটের মূল্য 5 টাকা, এই ইউনিটের মূল্য 1.3 টাকা, এই ইউনিটের মূল্য 3 টাকা, এটার মূল্য 1 টাকা, এটার মূল্য 6 টাকা, এটার মূল্য 4.5 টাকা, আবার এটার মূল্য হলো 3 টাকা। সে ইজিলি এই জিনিসটাকে ক্যালকুলেশন করে ফেলতে পারলো। ঠিক আছে, সো এই যে ইজিলি জিনিসটা ক্যালকুলেশন করে ফেলতে পারলো, তাহলে তার জন্য এখন সুবিধা হয়েছে। কি সুবিধা? এখন সে বলবে দেখেন ভাই, এই যে আমার ম্যাক্সিমাম প্রফিট হলো এই 6 টাকা, এই বেচারাকে আমি ইজিলি নিয়ে নিতে পারবো, সেই চিন্তাগুলো করবে। তখন আমি তার চিন্তা সুবিধার জন্য আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এক্স, যেটার ভ্যালু হলো x1, এটা ধরেন x2, এটা হলো x3। এই 3 মানে এই অবজেক্ট বা এই অবজেক্ট আর কি। এটা x4, এটা x5, এটা x6। আজকে খালি সমস্যাই দিচ্ছে। x7 অনেকদিন পর ক্লাস নিচ্ছি তো, সিস্টেমটা আসলে আবার আপগ্রেড করতে হবে কালকে। তখন আমরা এখন সিলেক্ট করবো। হ্যাঁ, এখন দেখেন, এখন হলো মজাটা, এখন হলো আমাদের মজাটা, এখন হলো আমাদের সিলেকশনের মজাটা আমরা এখনই আমরা পাবো। আচ্ছা, সো সো আমরা চলে আসি, এই সিলেক্টিংটা আমরা এখন করব। আমরা কিভাবে সিলেক্ট করব? তাহলে এখন আমরা হলো মেইন জিনিসটা সিলেক্ট করব। তাই প্রথমে আমরা কি সিলেক্ট করব, এই যে 6 যে প্রফিট ট্রাকওয়ালা, এই 6 প্রফিটটা কি ট্রাকওয়ালা এখন এই 6 প্রফিটটাকে নিবে। তো সে যদি এই 6 প্রফিটটা সিলেক্ট করে, প্রথমে এই পুরোটাই সে সিলেক্ট করে ফেললো, পুরোটা মানে 1 ইউনিট, পুরোটা সিলেক্ট করা মানে কি 1 ইউনিট সিলেক্ট করে ফেললো, মানে 6 সিলেক্ট করে ফেললো। যখন এই 6 প্রফিটটা সিলেক্ট করলো, তার মানে ওয়েট সে কত কেজি নিয়ে নিল, 1 কেজি ওয়েট নিয়ে নিল। সে এখান থেকে 1 কেজি ওয়েট নিলে আমার এখন কত বাকি আছে, 15 - 1, মানে আরো 14 কেজি আমি নিতে পারবো। তার মানে সে প্রথম এটাকে সিলেক্ট করে ফেললো, লাভটা চলে গেল এটা। তারপরে আমি কালো কালি দিয়ে লিখি, তারপরে সে কোনটা সিলেক্ট করবে ভাই, তারপরে সে দেখলো যে এই 6 কেজি নেওয়ার পরে আমার এখন ম্যাক্সিমাম লাভ আছে, আমার এখন ম্যাক্সিমাম লাভ হবে যদি এই 5 কেজি নিই, যদি এই 5-এরটা নিই, কারণ 6-এর পরেই তো 5। সে এখন কি এই 5-এরটা নিবে, 5-এরটা নেওয়া মানে ওয়েট কত কেজি চলে গেল, 2 কেজি চলে গেল, মানে এটা 1, মানে এটা নিয়ে নিছে মানে 1 আর কি। হ্যাঁ, তখন 14 - 2 মানে সে এখন নিতে পারবে আরো 12 কেজি। তাহলে তারপর সে কোনটা সিলেক্ট করবে, 4.5, যে এটা নিলে আমার লাভ। তার মানে ওয়েট হলো 4, সে এখন 4 নিয়ে নিবে। তাহলে 12, হ্যাঁ তার মানে 12 - 4 মানে
সে আরো 8 কেজি নিতে পারবে। দ্যাট ইজ এখানে এটা আমার 1 হয়ে গেল, যেহেতু এটা নিয়ে নিছি। আরো 8 কেজি আমার বাকি আছে। তার মানে আমার যেটা 8 কেজি বাকি আছে, হ্যাঁ, পপ আপের প্রসেসটা সাসপেন্ড করে রাখা যাচ্ছে না। হ্যাঁ, পপ আপের প্রসেসটা যদি সাসপেন্ড করি, সে লিখতে দিচ্ছে না আমাকে। হ্যাঁ, মাইক্রোসফট ঝামেলা করতেছে আসলে কেন জন্য। হ্যাঁ, একটা অবজেক্ট কি শুধু একবারই নিতে পারবে নাজমুল আলম? হ্যাঁ, একটা অবজেক্ট শুধু একবারই নিতে পারবে। আচ্ছা, তো নিল, আমার এখন 8 কেজি বাকি আছে। এখন সে কোথায় যাবে? 4.5 নিয়ে গেল। এখন তার কাছে আছে জাস্ট 3 আর 3 আছে। হ্যাঁ, এই তিন নিতে পারবে। সো সে কি এই 3 নিয়ে নিল। এই 3 নিলে কত কেজি ওয়েট নিয়ে নিল? 5 কেজি ওয়েট। তাহলে 8 মাইনাস 5 কেজি, 5 কেজি ওয়েট নিয়ে নিল। দ্যাট ইজ তার আছে আর 3 কেজি ওয়েট আছে। আর কয় কেজি ওয়েট নিতে পারবে সে? আরো, হ্যাঁ, বারবার নিতে পারবে না। হ্যাঁ, আর আছে 3 কেজি ওয়েট নিতে পারবে সে। তাহলে এটা নিয়ে নিল, 3 কেজি নিয়ে নিল। এখন আছে কি এই 3 কেজি, এই 3 কেজি সে নিবে। এটা 1 করে দিল। এখানে কত ওয়েট আছে? এখানে ওয়েট আছে আমার 1। দ্যাট ইজ 3 মাইনাস 1। আর হলো আমার 2 কেজি বাকি আছে। আরো কয় কেজি বাকি আছে? আরো বাকি আছে আমার 2 কেজি ওয়েট। তো আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, আর 2 কেজি আছে। এখন সে কোনটা নিবে? এখন সে, তার কাছে এখন আছে 1.3 আছে, আর হলে 1 আছে। তার মানে 1.3 নিলে লাভ। কিন্তু 1.3 নিতে গেলে এখানে আছে 3 কেজি, কিন্তু তার লাগবে 2 কেজি। আমি এখানে একটা খেলা আছে। এখন যেহেতু তার লাগবে 2 কেজি, বাট এখানে আছে 3 কেজি, তখন সে কতটুকু নিবে? এখান থেকে নিবে 2/3। 2/3 মানে কি? 3 কেজি ওয়েট আছে, সেইটা 2/3 নিল, মানে 2 কেজি নিল। তার মানে 2 কেজি নিলে কি 2 মাইনাস 2 অর্থাৎ 0। তার মানে তার ব্যাগ ফিল আপ হয়ে গেল। আচ্ছা, এই যে 2/2 নিল, এটা হলো তার ব্যাগটা এখন ফিল আপ হয়ে গেল। তাহলে এই যে 1 অবজেক্ট আছে, সেটা কি সে নিল? সেটা সে নিল না। তার মানে এটা হলো 0, সেটা হলো নেয় নেই। প্রশ্ন হলো, ভাইয়া এটা কি ভাইঙা নিতে পারবে? হ্যাঁ, এই ন্যাপস্যাক প্রবলেম ভাইঙা নিতে পারবে। এই জিনিসটা হলো ধরেন আমার আটা ময়দা চিরা ওরকম টাইপের প্রোডাক্টের জন্য নিতে পারবে। কিন্তু 0-1 ন্যাপস্যাক যে প্রবলেমটা আছে, 0-1 ন্যাপস্যাক, ওখানে হলো আমি ভাইঙা নিতে পারবো না, অর্থাৎ ভগ্নাংশ নিতে পারবো না। যেটা নিব সেটা পুরোটাই নিতে হবে, যেটা নিব সেটা পুরোটাই নিতে হবে। দ্যাটস ওয়াই ওটাকে আমরা বলবো 0-1 ন্যাপস্যাক। যেমন আমরা যদি ফলের ক্ষেত্রে চিন্তা করি, ফলকে ভাইঙা নেওয়া যাবে না, তো ফলকে ভাইঙা নেওয়া যাবে না। কিন্তু ন্যাপস্যাক প্রবলেমে আমরা হলো ভাইঙা নিতে পারবো। তো আমরা যেহেতু 5, 3, 6, 4.5, 3 এগুলো চলে গেছে, 1.3 আর 1 আছে। সো 1.3 এর মধ্যে 3 কেজি ওয়েট ছিল, কিন্তু আমাদের বাকি ছিল 2 কেজি। দ্যাটস ওয়াই আমরা 2/3 নিছি আর কি। হ্যাঁ, আর বাকিটা আমরা নেই। সো এই হলো সিলেক্টিং প্রসিডিউর। এখন দেখেন, এগুলো যখন আমরা সিলেক্ট করছি, তখন আমাদের এখানে ওয়েট 15 কেজি হয়ে গেছে। সো এই সিলেক্টিং প্রসেসটা কি বুঝছেন? সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এই সিলেক্টিং প্রসেসটা বুঝছেন কিনা। আচ্ছা, প্রশ্ন হলো, বশিরউদ্দিন প্রশ্ন করছে সেম প্রফিট হলে কোনটা 3টা নিবে? সেম প্রফিট যদি হয় তাহলে আমরা আগের যেটা আছে সেটাই নিব, যে কোনো একটা নিলেই চলবে আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে 3, এখানে সেম প্রফিট কি? 3ও সেম প্রফিট, এই 3ও সেম প্রফিট। সো আমি এটা নিছি, নেওয়ার পর দেখলাম আমার আরো জায়গা খালি আছে, তখন আবার এই 3 নিছি, এই 3 নেওয়ার পর দেখলাম আরো জায়গা খালি আছে, তখন 1.3 থেকে আমরা 2/3% নিছি আর কি। হ্যাঁ, সো এটাই হলো আমাদের মেইন জিনিস, যে আমরা কোনটাকে সিলেক্ট করব। সো সেম প্রফিট হলে কোনটা আগে নিবে সেটা আমরা বুঝছি। হ্যাঁ, 2টা 3 থাকার ক্ষেত্রে কোন 3 আগে নিবে? রুমি আমিনা, আমরা প্রথম 3টাকে আগে নিলাম, যে x3 আমরা আগে নিলাম, তারপর আমরা x7 নিলাম, দেখলেন না? প্রথম 3টা আগে নিলাম, তারপর আমরা x7টা আগে নিলাম, ঠিক আছে? এটাই। হ্যাঁ, সেম প্রফিট যদি হয় তবে ওয়েট যেটা কম সেটা আগে নিবে, কিন্তু ওয়েট যেটা কম সেটা আগে নিবে। তো সেটাও হতে পারে, অথবা ওয়েট যেটা বেশি সেটা আগে নেই। এখন দেখেন x7 এর ওয়েট কম আমরা আগে নিলাম, আবার এখানে ওয়েট হলো 5, সেটা পরে নিলাম। কিন্তু আমি আগে কেন নিলাম? কারণ এই 5 আর এই 1 যোগ করার পরেও আমার আরো অনেক খালি থাকে, সেজন্য আমি নিলাম। হ্যাঁ, কিন্তু লাভ বেশি ওয়েট কম সেটাকে আমরা আগে নিতে হবে, ঠিক আছে? অথবা সেম লাভ কিন্তু ওয়েট কম, সেক্ষেত্রে আমরা যেটা ওয়েট কম সেটা নিব। ধরুন আপনাকে বললো যে রোজার সময় বললো যে বাজান
বা বাইরে থেকে কিছু নিয়ে আয়। এখন এক লোক আপনারা কাঁঠাল দিল আর তরমুজ দিল, তো কাঁঠালের ওজন বেশি কিন্তু দাম কম, তরমুজের ওজন কম কিন্তু দাম বেশি। আপনি কি করলেন? তরমুজ নিয়ে চলে আসলেন। সো ব্যাপারটা এরকম আর কি, বুঝা গেছে? সো সিলেক্টিং প্রসেসটা সবাই বুঝছেন? সিলেক্টিং প্রসেসটা কি সবাই বুঝেছেন কিনা আমাকে একটু জানান। সিলেক্টিং প্রসেসটা সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানান। তাহলে এখন আমি দেখেন, আমি টোটাল ওয়েটটা বের করি, টোটাল হ্যাঁ, তাহলে আমরা সামেশন অফ, এটা তো আবার xi তাই না, তো সামেশন অফ xi আর ওয়েট আই যদি আমরা চিন্তা করি, দেখেন এখানে কত পেলাম 1, তাহলে xi এটা কিন্তু আমার xi তাই না, বেসিক্যালি এটা কিন্তু xi, তাহলে 1 ইন্টু 2, পরেরটা কত পাবো 2/3 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 1, তাহলে আমার টোটাল হিসাব করলে এটা কত বেরোবে? 15 বেরোবে। হ্যাঁ, 15 বেরোলো। আচ্ছা, এখন দেখেন তাহলে আমার ওয়েটটা 15 বেড়ে গেল। এখন যদি আমি প্রফিট ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো কি? প্রফিট সামেশন অফ xi, আজকে এত ডিস্টার্ব দিচ্ছে সবকিছু, হ্যাঁ পিআই, সেটা হলো কি 1 ইন্টু 10 প্লাস, অনেকদিন পর ক্লাস তো সেজন্য আজকে একটু আসলে সিস্টেমটা ডিস্টার্ব দিচ্ছে। আমার সেট আপটা খুলে মুলে রাখছিলাম, তো আজকে আসলে আবার নতুন করে সেট আপ দেওয়ার কারণে একটু ঝামেলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো কারেন্ট আসলে আমি আবার কালকের ক্লাস থেকে আর ঝামেলাটা হচ্ছে না। এটা হলো আমাদের প্রফিটটা ক্যালকুলেশন করবো। তাহলে আমি করি 10 প্লাস 2 ইন্টু 1.3 প্লাস 15 প্লাস 6 প্লাস 18 প্লাস 3, তাহলে টোটাল প্রফিট পাচ্ছি 54.3। ঠিক আছে, সো 54.3। এটা আমি আরেকটু জিনিস লিখি, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের কনস্ট্রেইনটা কি পাইলাম এখানে? হ্যাঁ, সো দ্য প্রবলেম constraint summation of xi wi must be less than or equal to bag weight, আর আমার অবজেক্টিভ অফ দ্য প্রবলেম, প্রবলেমের অবজেক্টিভটা কি ছিল? সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম সামেশন অফ xi pi মানে প্রফিটটা বের করবো। হ্যাঁ, এখন আমি আরেকবার বুঝাই দিই। এখন আমি আরেকবার বুঝাইয়া যাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এখানে দেখেন সিলেক্টিং করলাম। সিলেক্টিং কিভাবে করলাম? যে ম্যাক্সিমাম রেজাল্ট দিয়ে আমি সিলেক্টিং করলাম, করার পর আমি বের করলাম, তখন আমি ওয়েটটা বের করব। সো গ্রিডি অ্যাপ্রোচের মেইন কাহিনী হলো, তোমাকে আমি যেই কনস্ট্রেন্টটা তোমাকে দিব সেই কনস্ট্রেন্টের মধ্যে তুমি ম্যাক্সিমাম অথবা মিনিমাম প্রফিট বা অপটিমাল সলিউশন বের করবা। সেটা হলো আমার গ্রিডি অ্যাপ্রোচের মেইন কাহিনী। সো আমাকে সেই কনস্ট্যান্ট কি দিছে? একটা 15 কেজির ব্যাগ দিছে, এটা কনস্ট্যান্ট না ভাই? এই যে এই প্রবলেমের কনস্ট্যান্টটা সে কি দিছে? যে 15 কেজির একটা ব্যাগ। তুমি এই 15 কেজির ব্যাগটাকে ফিল আপ করবা, অথবা তার থেকে ছোট হতেও পারে, সাধারণত ছোট হয় না। তুমি এই 15 কেজির ব্যাগটাকে ফিল আপ করবা, করে এমন ভাবে ফিল আপ করবা যাতে ম্যাক্সিমাম প্রফিট পাই। তাহলে ম্যাক্সিমাম প্রফিট মানে কি? আমার xi pi না, xi মানে আমার সিলেক্টিং প্রসেস বা ভেরিয়েবল। সো আমি কি করব? ম্যাক্সিমাম বের করব। গ্রিডি অ্যাপ্রোচের কাহিনী কি? ম্যাক্সিমাম আর মিনিমাম বের করা। সো এটা আমি ম্যাক্সিমাম বের করলাম, কিন্তু মিনিমাম কোথায় লাগবে? গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে মিনিমাম লাগবে হলো ওই যে গ্রাফ অ্যালগরিদমের ক্ষেত্রে ডিসটেন্স বের করার ক্ষেত্রে। ডিসটেন্স কি আমরা ম্যাক্সিমাম বের করব? ডিসটেন্স আমরা ম্যাক্সিমাম বের করবো না, ডিসটেন্স বের করবো মিনিমাম। সো দিস ইজ দ্য মেইন থিং অফ ইউর প্রবলেম, যে আমি কি করলাম? ওয়েট বের করলাম,
প্রথম কি করলাম, এই তার প্রফিট এবং ওয়াইট দিয়ে ভাগ করে প্রতি ইউনিটের জন্য প্রফিট কত সেটা বের করলাম, তাহলে আমাদের সুবিধা হয়ে গেছে। প্রতি ইউনিটের মধ্যে কে ম্যাক্সিমাম, 6 ম্যাক্সিমাম, তাকে আগে নিলাম 1, তারপরে ম্যাক্সিমাম কে 5 তাকে নিলাম, তারপরে 3 নিলাম, 4.5 তাকে নিলাম, তারপর 3 নিলাম, এরকম করে করে আমি ইউনিটগুলোকে নিলাম। কিন্তু লাস্টে যে এখানে যে এক লাভ হয়েছে কাকে, এই 7 ওয়াইটকে, তাকে আমার নেওয়া প্রয়োজন পড়ে নাই, দেখে সে 0 হয়ে গেছে। তখন আমি কি করলাম, এই 1 দিয়ে ওয়াইট গুলোকে গুণ করলাম, গুণ করার পরে দেখলাম যে হ্যাঁ আমার 15 কেজি হয়ে গেছে, মানে 15 কেজি হয়ে গেছে। এখন আমি প্রফিট বের করবো কেমনে, 1 যেটা 1, তার মানে 1 মানে ওকে নিছি আমি, সো কত কেজি ওকে নিছি, 2 কেজি নিছি, 1 তার প্রফিট কত আমার 10, 1 নিছি, তাকে নিছি আমি 1, তার প্রফিট হলো কত 10। তারপরে একে 2/3 নিছি, তার কত প্রফিট হলো 5, আর ওয়াইট হলো 3। এরকম করে করে আমি প্রফিট গুলাকে গুণ দিলাম, যে এই প্রসেসের মধ্যে তার প্রফিট গুলো হলো এই। গুণ দেওয়ার পরে আমি কি পাইলাম, যে 54.3 পাইলাম, যেটা হলো তার ম্যাক্সিমাম প্রফিট। সো 15 কেজি মাল যদি আমি সিলেক্ট করতে যাই, তবে তার ম্যাক্সিমাম প্রফিট আমার এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, সো আপনারা কি এ পর্যন্ত বুঝছেন ম্যাক্সিমাম প্রফিট কেমনে বের করলাম ন্যাপস্যাক প্রবলেমে? কনস্ট্রেইনের একটা কনস্ট্রেইন দিয়ে দিচ্ছে যে 15 কেজির মধ্যে আমাকে ভরতে হবে। সো আমি 15 কেজির মধ্যে কি করে ম্যাক্সিমাম প্রফিটটা বের করলাম সেটা আপনারা নিশ্চয়ই বুঝছেন। সো আমাকে একটু বলেন বুঝছেন কিনা। সবাই একটু বলেন বুঝছেন কিনা। আমার লাইভটা নিশ্চয়ই চলতেছে, হ্যাঁ লাইভ চলতেছে, হ্যাঁ বুঝছেন না, এই প্রবলেমটা বুঝছেন। বুঝলে আমি একটা ছোট প্রবলেম আপনাদেরকে করতে পারবো। পিডাব্লিউটা কি রেশিও, P/W, এটা হলো প্রতি ইউনিট, মানে প্রফিটটা ওয়াইট দিয়ে ভাগ দিলে কি প্রতি ইউনিটে কত লাভ সেটা বের করলে তো আমি ম্যাক্সিমাম বের করতে পারবো। প্রতি ইউনিটে কত লাভ সেটা বের করলে আমি ম্যাক্সিমামটা বের করতে পারবো। হ্যাঁ, সেটাই হলো আমার P/W, সেটাই হলো আমার কি P/W। আমি ক্যানভাসটাকে মুছে দিচ্ছি। আমি হলো নতুন একটা প্রবলেম আপনাদেরকে দিব, একদম ছোট প্রবলেম, যেটা আপনারা খুব তাড়াতাড়ি পেরে যাবেন। ছোট প্রবলেমটা হলো, আমি একটা পরীক্ষার মতো দিই, ধরেন আপনার যদি এমসিকিউতে আসে তাহলে এটা এরকম আসবে, হ্যাঁ, ভ্যালু বাই ওয়েট। তাহলে আমরা কি এর সমান আমরা দিলাম 60, 10, তারপরে 120, তারপরে 120, 30, হ্যাঁ, এরকম একটা প্রবলেম দিলাম। বললাম যে ক্যাপাসিটি হলো W সমান 50 কেজি আমি নিতে পারবো, এটা হলো আমার কনস্ট্রেইন। এখন বের করেন তো, খুব তাড়াতাড়ি করতে পারবেন, 1 মিনিট সময় কে বের করতে পারবেন? 1 মিনিট সময় কে করতে পারবেন প্রবলেমটা? এটা করতে 1 মিনিটও লাগবে না। আমি 50 কেজি ব্যাগ ফিল আপ করবো, যেখানে এটা আমার ভ্যালু আর এটা হলো আমার ওয়েট, এটা আমার ভ্যালু, এটা হলো আমার ওয়েট। 1 মিনিটের মধ্যে পারবেন সবাই? দেখি কে করতে পারবেন, এটার অ্যান্সারটা কে বের করতে পারবেন 1 মিনিটের মধ্যে? হ্যাঁ, আমি দেখতে চাচ্ছি যে এই প্রবলেমটা কে সলভ করতে পারবেন 1 মিনিটের মধ্যে আর কি। খুবই সহজ একটা প্রবলেম, খুবই ইজি একটা প্রবলেম। তো আপনারা আশা করি 1 মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ করতে পারবেন। প্রবলেমটা একটু বের করেন সবাই। প্রবলেমটা একটু সলভ করেন। আচ্ছা, এখন দেখেন কত সহজে আমরা এটাকে সলভ করতে পারি।
তাহলে প্রবলেমটা আমি সলভ করি। হ্যাঁ, কারো অ্যান্সারই হয় নাই। দেখেন একদম সহজ, তিনটা ভেরিয়েবল না, তাহলে P1/W1, W1 সমান কত 60/10 মানে প্রফিট 6। তারপরে P2/W2 100/20 মানে 5। P3/W3 সমান 120/30 মানে হলো কত 4। তাহলে আমি কাকে দিব 50 কেজি ওয়েট ফিল আপ করবো, তাই না? তাহলে দেখেন XI/WI সমান কি হবে 1 × 10, ম্যাক্সিমাম প্রফিট কে ও, তাহলে ওর 10টাই নিয়ে নিলাম, প্লাস পরেরটা কি 1 × ও হলো ম্যাক্সিমাম প্রফিট, ওর 20 কেজি, ওর 20টা নিয়ে নিলাম, তাহলে কত কেজি হলো 30 কেজি হয়ে গেল। আর লাগবে কত 30 কেজি হয়ে গেলে আর লাগবে 20 কেজি, এখানে আছে 30 কেজি, এখান থেকে আমি 20 কেজি নিব, তাহলে কি 20/30 × 30, দেখেন 20 কেজি নিয়ে নিলাম, তাহলে আমার এখানে কত হলো 50 কেজি ফিল আপ হয়ে গেল। তাহলে প্রফিট XIPI প্রফিট কত হবে 1 × প্রথমটা 60, 1 × প্রথমটা 60 প্লাস পরেরটা হলো 1 × পরেরটা 100 প্লাস পরেরটা কত 20/30 × প্রফিট হলো 120, তাইলে টোটাল 240। এগুলো আমার প্রফিট। ঠিক আছে, এগুলো আমার প্রফিট। খুবই সহজ না? খুবই সহজ। হ্যাঁ, তো আমরা প্রফিট কত পাইলাম? আমরা প্রফিট পাইলাম 240। আমরা প্রফিট কত পেলাম? প্রফিট পেলাম 240। সো এই হলো আমাদের ন্যাপস্যাক প্রবলেম। আমরা ন্যাপস্যাক প্রবলেম আমরা জাস্ট এতটুকুই দেখবো আজকে, এর বেশি দেখার দরকার নাই। সো আমরা বুঝতে পারছি না? সো আমরা প্রবলেমটা বুঝতে পারছি, অনেক সহজ, তাই না? সবাই বুঝতে পারছি ইনশাল্লাহ। সো এই প্রবলেমটা অনেক সহজ, আমরা এটাকে মুছে দিই। সো এই ছিল আমাদের ন্যাপস্যাক প্রবলেম, যেটা আমরা ম্যাক্সিমাম বের করতাম। ম্যাক্সিমাম কি বের করতাম? প্রফিট বের করতাম। এটাতে আমরা ম্যাক্সিমাম প্রফিট বের করতাম। এখন আমরা যে প্রবলেমটা দেখব সেই প্রবলেমটা একটু সলভ করবো আর কি। হ্যাঁ, এটা একটা ইমেজ, যেটা একটা গ্রাফ অ্যালগরিদম। এখানে আমরা অ্যাপ্লাই করব, এখানে আমরা কি অ্যাপ্লাই করব? এখানে আমরা পুরস্কার অ্যালগরিদম অ্যাপ্লাই করব, প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করব। আমরা এখানে প্রিমস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব। সো প্রিমস অ্যালগরিদমটা খুবই সহজ একটা অ্যালগরিদম। তো প্রিমস অ্যালগরিদমটা কি বের করবে? যে প্রতিটা নোড থেকে, হ্যাঁ একজন বলতেছে 0-1 ন্যাপস্যাক আসছিল। হ্যাঁ 0-1 তো আমি পড়াবো, সেটা ডাইনামিক অ্যালগরিদম। 0-1 ন্যাপস্যাক প্রবলেমটা হলো ডাইনামিক অ্যালগরিদমের মধ্যে পড়বে। সো ডাইনামিক অ্যালগরিদমের ক্লাসের দিন ওটা পড়াবো। সো 0-1 এর শুধু মেইন ডিফারেন্টটা কি? 0-1 হলো যে ইয়ে করা যাবে না। 0-1 প্রবলেমের মেইন কাহিনী হলো 0-1 এর মধ্যে আমরা ভগ্নাংশ নিতে পারবো না। হ্যাঁ 0-1 এর মধ্যে আমরা কি নিতে পারবো না? ভগ্নাংশ নিতে পারবো না। আদারওয়াইজ সব কাহিনী মোটামুটি সেম। সো দ্যাট ইজ কল্ড 0-1 ন্যাপস্যাক অ্যালগরিদম। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখন প্রিমস অ্যালগরিদমটা দেখব। প্রিমস অ্যালগরিদমের কাজ কি? তার কাজ হলো মিনিমাম ডিসটেন্স বের করা। প্রিমস অ্যালগরিদমের কাজ হলো মিনিমাম ডিসটেন্স বের করা, অর্থাৎ দুটো প্রবলেমের মধ্যে অর্থাৎ মিনিমাম রাস্তা বা মিনিমাম পথ ডিফাইন করা। সো আমি কি বলছিলাম প্রথমে, যে আমাদের অ্যালগরিদমের কাহিনী হলো, যে গ্রিডি অ্যাপ্রোচের কাহিনী হলো সে ম্যাক্সিমামটা বের করবে অথবা মিনিমামটা বের করবে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ সময় নাই, আমার আরো দুইটা প্রবলেম দেখাতে হবে, তার মধ্যে কারেন্টও নাই, ল্যাপটপের ব্যাকআপ যতটুকু থাকে আর কি। হ্যাঁ, সো প্রথম প্রবলেমটা হলো যে রিমুভ অল লুপস। আচ্ছা, এটা না হলো প্রিমস অ্যালগরিদম। হ্যাঁ,
প্রিমস অ্যালগোরিদম, হ্যাঁ, প্রিমস অ্যালগোরিদম। সো রিমুভ অল লুপস। তো অল লুপস বলতে কি বোঝায়? ধরেন ধরেন আমাদের, ধরেন এটা হলো আমার বাড়ি, এটা হলো আপনার বাড়ি, হ্যাঁ, এইখানে এই একটা রাস্তা আছে যেটা হলো 2 মিনিট লাগে যাইতে, আর এখানে একটা পুকুর আছে, এই পুকুর পাড় দিয়ে এখানে যাইতে 10 মিনিট লাগে। সো আপনি কি কোনোদিন যাবেন? আপনি কোনোদিন এই রাস্তা দিয়ে যাবেন না, আপনি কোনোদিন এই রাস্তা দিয়ে যাবেন না। হ্যাঁ, যেহেতু আপনি কোনোদিন এই রাস্তা দিয়ে যাবেন না, সেজন্য আমরা এটাকে কি ধরে নিব যে এই রাস্তাটা আসলে কোনো দরকার নাই, এই রাস্তাটা আসলে কি কোনো দরকার নাই। যদি এই রাস্তাটা কোনো দরকার না থাকে তাহলে আমরা কি করবো? এই রাস্তাকে মুছে দিব, এই রাস্তা দিয়ে আমার যাওয়ার দরকার নাই। তাহলে আমরা কোন রাস্তা দিয়ে যাব? আমরা অবশ্যই এই শর্টেজ রাস্তা দিয়ে যাব, এই শর্টেজ রাস্তা দিয়ে যাব। সো এটা হলো মিনিমাম স্পেনিং ট্রি বা প্রিমস অ্যালগোরিদমের কাহিনী। সো প্রিমস অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা প্রথমেই কাজ হলো তাদের নিজেদের মধ্যে যে লুপ আছে সেটাকে ডিলিট করে দেওয়া। সো সেটা হলো প্রিমস অ্যালগোরিদমের কাহিনী। তাহলে দেখেন, এই যে নিজেদের মধ্যে এই একটা লুপ আছে, এটা তো নিজের মধ্যে নিজে, এটা তো কোনো দরকার নাই। সো এটাকে আমরা রিমুভ করে দিব। তারপরে এখানে যে দুইটা রাস্তা আছে, সো দুইটা রাস্তার মধ্যে বড় যে রাস্তা সেটাও আমাদের কোনো দরকার নাই, অর্থাৎ একটা আছে 9 আর একটা আছে 6। সো আমাদের 9কে অবশ্যই কোনোভাবে দরকার নাই, এটাকে আমরা রিমুভ বা মুছে দিলাম। তখন আমাদের যে রাস্তাটা দাঁড়াবে সেটা হলো এস, তারপরে হলো সেখান থেকে আমরা যাব এ, তারপরে যাব আমরা বিতে, তারপরে যাব আমরা টিতে। এটার মধ্যে কিন্তু বোঝার একটা ব্যাপার আছে, এটার মধ্যে একটা বোঝার ব্যাপার আছে যে জিনিসটা আজকে আমরা শিখবো। এটার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন আছে যেটা আপনারা বুঝতে গেলে একটু প্যাচ লাগাবেন। সো সেই জিনিসটা আজকে আমরা একটু দেখবো এটার মধ্যে। হ্যাঁ, তো জিনিসটা সহজ, তারপরে বুঝতে গেলে একটু ঝামেলা হবে আশা করি। তো ওই ঝামেলাটুকু আমি সলভ করবো। ওকে, 7 8, এটা আমাদের 3, এখান থেকে আমরা যাব 4 বিয়োগ, আর এখানে যাবো আমরা 3। সো এই হলো বর্তমান স্ট্রাকচার। সো রিমুভ অল লুপ করে আমরা জাস্ট এই স্ট্রাকচারে চলে আসবো, যে আমরা লুপটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করার পরে আমরা এই স্ট্রাকচারে চলে আসলাম। ওকে, ফাইন। তারপর আমরা কি করব? হ্যাঁ, স্টেপ 2 তে আমরা কি করব? হ্যাঁ, আচ্ছা, স্টেপ 2 তে আমাদের যে কাহিনী সেটা হলো এরকম যে স্টেপ 2, চুজ এ নোড। আমরা একটা নোড সিলেক্ট করব। আমরা কি করব? একটা নোড সিলেক্ট করব যেখান থেকে আমরা যাব, যেখান থেকে আমরা নেক্সট নোডে যাব। হ্যাঁ, সেইটাকে আমরা সিলেক্ট করব। আমরা যেখান থেকে নেক্সট নোডে যাব আমরা সেই নোডটাকে সিলেক্ট করব। আচ্ছা, তার আগে আপনাদের কাছে একটু প্রশ্ন, সেটা হলো যে হ্যাঁ, তাহলে এখন কি ক্লিয়ার না? আমার ভিডিওটা কি ক্লিয়ার? একটু দেখা যাচ্ছে ঠিক মতো? একটু প্রশ্ন একটু অ্যান্সার জানতে চাচ্ছি, ভিডিওটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে হলো যে আমি একটু টেনে টেনে যাই আর কি। হ্যাঁ, আমার আরো একটা প্রবলেম দেখানো বাকি আছে। সো যদি বোঝা যায় তাহলে একটু বলেন যে বোঝা যাচ্ছে কিনা। ক্লিয়ার কিনা বা কোনো ইন্টারাপশন আছে কিনা? হ্যাঁ, আজকে একটু ইন্টারাপ্ট হচ্ছে হঠাৎ করে, এই হোয়াইট বোর্ডটা ঝামেলা করতেছে। আচ্ছা, ক্লিয়ার না? ফাইন। সো চুজ এ নোড, আমরা একটা নোড সিলেক্ট করব, হোয়ার উই হ্যাভ টু গো, হোয়ার উই স্টার্ট। সো এখান থেকে আমরা একটা নোড সিলেক্ট করব। তো আমরা একটা নোড সিলেক্ট করি। প্রথমে আমরা এস,
তারপরে আছে এ, তারপর আছে সি, তারপর আছে বি, তারপর আছে ডি, তারপর আছে টি। আচ্ছা, এখন আমরা কিভাবে যাব? এখন আমরা কিভাবে যাব সেই জিনিসটাকে আমরা সিলেক্ট করব। তো যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথম আমি এই এস থেকে যাব। আমি কি এই এস থেকে যাব, সো এস থেকে যখন যাব তখন আমাকে সিলেক্ট করতে হবে যে কোন রাস্তা দিয়ে যাব। তো আপনি নিশ্চয়ই আপনার শ্বশুর বাড়িতে দূরের রাস্তা দিয়ে যাবেন না, অনেক কাছের রাস্তা দিয়ে যাইতে চাবেন, মানে যাওয়ার জন্য চেষ্টা করবেন, যেটা এখানে করা হচ্ছে। সো আমরা কি করব, আমরা সবচেয়ে লেস কস্ট দেবো। তো এস থেকে কোন দুইটা রাস্তাতে ইজিলি যাওয়া যাচ্ছে, 7-এ নাকি 8-এ? অবশ্যই আমি 7 দিয়ে যাব। তো এস থেকে আমি কি সিলেক্ট করলাম, 7 সিলেক্ট করলাম। এস থেকে আমি কি সিলেক্ট করলাম, 7 সিলেক্ট করলাম, যে আমি 7 দিয়ে যাব। এস থেকে 7 দিয়ে যাব। 7 দিয়ে যাওয়ার পরে আমি এতে চলে আসছি। মনে রাখবেন, প্রতিটা নোড ভিজিট হলেই আমার মানে শর্টেস্ট পাথ বের করা শেষ। মানে শর্টেস্ট পাথ আমি কতটুকু পর্যন্ত বের করব, প্রতিটা নোড ভিজিট হলেই কাজ শেষ। প্রতিটা নোড ভিজিট হলে আমার কাজ শেষ। অর্থাৎ আমি যখন প্রতিটা নোড ভিজিট করব তখনই আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে অলরেডি আমি এ ভিজিট করে ফেলছি, বিকজ আমি এতে পৌঁছে গেছি। এখন প্রশ্ন হলো, এ থেকে আমি যেতে পারি কোথায়, বিতে যেতে পারি। এ থেকে বিতে যেতে পারি 6 দিয়ে, আবার এ থেকে সিতে যেতে পারি 3 দিয়ে। তাহলে অবশ্যই আমি কি 3 সিলেক্ট করবো। অবশ্যই আমি কি সিলেক্ট করব, 3 সিলেক্ট করবো। অবশ্যই আমি কি সিলেক্ট করব, 3 সিলেক্ট করব। তাহলে আমি করি, আমি 3 দিয়ে এই সিতে চলে আসলাম। 3 দিয়ে আমি সিতে চলে আসলাম। যখন সিতে আসছি তখন আমি দুইভাবে যেতে পারি। সি থেকে বিতে যেতে পারি 4 দিয়ে, সি থেকে আমি ডিতে যেতে পারি 3 দিয়ে। সি থেকে ডিতে যেতে পারি 3 দিয়ে। তো অবশ্যই আমি কি 3 দিয়ে ডিতে যাব। এটা হলো আমার কাহিনী। তা আমি করলাম 3 দিয়ে ডিতে চলে গেলাম। আমি 3 দিয়ে ডিতে চলে গেলাম। তাহলে আমার কি ডি ভিজিট হয়ে গেল। এখন হলো খেলা। এখানে বলছে যে ডি থেকে তুমি 2 দিয়ে বিতে যেতে পারো, ডি থেকে 2 দিয়ে টিতে যেতে পারো, এরকম দুইটা রাস্তা দিয়ে দিছে। এখন আমি কি করব? তো এখন যে কাজ প্রথমটা আমাকে অবশ্যই যেতে হবে, কারণ দুইটাই যেহেতু সেম। সো আমি প্রথমটাতে চলে যাব। আমি প্রথমটাতে গেলাম 2 দিয়ে, প্রথমটাতে গেলাম বিতে। এখন এখানে এসে আবার দেখতেছি বি থেকে টিতে যাওয়ার জন্য আমার ডিস্টেন্স হলো 5। তো যখন বি থেকে টিতে যদি আমি যাই, সেখানে আমি 5-এ যেতে পারতেছি। কিন্তু আমি যদি আগের রাস্তাটা অ্যাপ্লাই করি, মানে আগের ডি থেকে যদি আমি যাই, তখন আমি 2 দিয়ে যেতে পারতেছি। যদি ব্যাকট্র্যাকিং করে, মানে এক স্টেপ পিছনে এসে যদি আমি 2-তে যেতে পারি, তবে আমার কি হবে, সেটাই হলো সবচেয়ে সুবিধা। হ্যাঁ, সো যেহেতু ডি দিয়ে আমার টিতে 2-তে যাওয়া যাচ্ছে, কিন্তু বি থেকে এখানে যাওয়ার জন্য আমার কস্টিং লাগছে 5, এখানে যাওয়ার জন্য আমার কস্টিং লাগছে কত, 5। সেজন্য
খুবই ঝামেলা হচ্ছে আজকে। আজকে সিস্টেমটা আসলে খুবই প্রবলেম দিচ্ছে। তো হ্যাঁ, এখন কি আসছে? এখন মনে হয় একটু ক্লিয়ার হয়েছে, তাই না? হ্যাঁ, আজকে একটু নেটে খুবই ঝামেলা করতেছে। আচ্ছা, যাই হোক। সো সো আমি আবার একটু বলছি, এখন মনে হয় শোনা যাচ্ছে, তাই না? আমি দুঃখিত, আসলে আজকে আমার নেটওয়ার্ক সব ডিস্টার্ব করতেছে। হঠাৎ করে অনেকদিন পরে ক্লাসে আসছি তো আহ, আমার বোধ হয় যে মাইক্রোসফটের হোয়াইট বোর্ডটাও আসলে ইয়ে হয়ে গেছে আর কি, মানে মাইক্রোসফটের যে হোয়াইট বোর্ড সেটা লাইসেন্স বোধহয় শেষ হয়ে গেছে, সেজন্য ও বারবার মেসেজ দিচ্ছে। এখন ক্লিয়ার না? সো এই যে ব্যাপারটা, হ্যাঁ। সো এখান থেকে কি পাঁচেও আমি বি থেকে টিতে যাইতে পারতাম এখানে পাঁচ দিয়ে, কিন্তু একটু ব্যাকট্র্যাকিং করলে ডি থেকে টিতে আমি দুই দিয়ে যেতে পারি। তখন আর ওই ফরওয়ার্ডের যে জিনিসটা আছে সেটাকে আর আমি আর নিব না। সো এই যে প্রসেসটা, এভাবেই আমি একটা নোট ভিজিট করতে পারি। সো দিস ইজ কল প্রিমস অ্যালগোরিদম। অর্থাৎ আমি যদি পিছনের স্টেপ থেকে সামনের স্টেপে কম কষ্টে যেতে পারি, কম কষ্টে যেতে পারি, তখন তখন আমি কি করব? তখন আর এই ফরওয়ার্ড স্টেপ থেকে নিব না, অর্থাৎ বি থেকে আর নিব না, তখন পিছনের স্টেপ থেকে নিব। সো এই যে ফ্যাক্টরটা, এটাকেই আমরা বলবো প্রিমস অ্যালগোরিদম। এটাকে আমরা কি বলবো? প্রিমস অ্যালগোরিদম। হ্যাঁ, আচ্ছা, প্রিমস অ্যালগোরিদম। এখন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে যদি শর্টেস্ট পাথ বা এমএসটি বের করতে বলে, যদি বের করতে বলে, আমরা অবশ্যই প্রিমস অ্যালগোরিদম ইউজ করব না। আমরা কোনটা ইউজ করব? ক্রুশকাল। ক্রুশকাল অনেক সহজ। আমি এখন ক্রুশকালটা আপনাদেরকে করে দেখাচ্ছি। হ্যাঁ, বিটা কি বাদ যাবে না? হ্যাঁ, বি তো বাদ গেছে, এটা হবে না। সো এখন আমি ক্রুশকালটা দেখাই, তাহলে আপনারা পুরোটা ক্লিয়ার হবেন আশা করি। হ্যাঁ, ক্রুশকালটা দেখালে পুরোটা ক্লিয়ার হবেন আমি আশা করছি। সো আমরা এখন চলে যাচ্ছি ক্রুশকাল অ্যালগরিদমে। হ্যাঁ, আচ্ছা, আমরা সেম প্রবলেমটা দিয়ে ক্রুশকাল অ্যালগরিদমটা দেখাবো। ক্রুশকাল অ্যালগরিদম। সো এটারও প্রথম স্টেপ, রিমুভ অল লুপস। তো আমি লুপগুলো রিমুভ করি, তাহলে কি পাইলাম? এস এ সি বি ডি টি এটা পেলাম। রিমুভ করার পরে আমরা এখানে ভ্যালু পেলাম 7 8 3 6 4 3 2 2 5 2 2 5 আমরা এই জিনিসগুলোকে পাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করবো? আমরা সেট থিওরি অ্যাপ্লাই করব। একটা সেট থিওরি অ্যাপ্লাই করব। সেট থিওরিটা কিরকম?
হ্যাঁ, বি তো বাদ গেছে, আমি তো বি তো বাদ দিছি, এটার জন্য দেখানো হয়েছে আসলে। সো এখানে এটা সবচেয়ে সহজ, আমরা ক্রুশকালস অ্যাপ্লাই করব। ক্রুশকালস অ্যালগরিদম আমরা যে কোনো ধরনের মিনিমাম স্প্যানিং ট্রি যখন আমরা ইউজ করব তখন আমরা ক্রুশকাল অ্যালগরিদমটাকে ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, সো ক্রুশকাল অ্যালগরিদমের কাহিনীটা অনেক সহজ, দেখেন আমরা কত সহজে করতে পারি। আজকে সবাই বাসায় ক্রুশকালের যত প্রবলেম আছে একটু সলভ করে দেখবেন, সবাই পারবেন। দেখেন আমি করার সাথে সাথে আপনাদের মধ্যে কত সহজ লাগবে এই জিনিসটা, এত সহজ জিনিসটা হলো। ক্রুশকালটা দেখেন, প্রথমে আমি জাস্ট কম নোটগুলোকে অ্যারেঞ্জিং করবো, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। আমি কি করবো, নোটগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। 1 2 3 4 5 6। আপনারা কিছু মনে করেন না, হ্যাঁ? আজকে হলো যে একটু ইন্টারাপ্ট হচ্ছে সিস্টেমের, ওইটা আসলে মানে অনেকদিন পরে ক্লাস নিলাম তো হঠাৎ করে, সেজন্য সিস্টেমের ইন্টারাপ্ট হচ্ছে, সেট আপটা ঠিক মতো ছিল না সেজন্য। তো একটু কষ্ট করে শিখেন, তো নেক্সট ক্লাস থেকে এই প্রবলেমটা আমি সলভ করে দিব আর কি, হ্যাঁ? আচ্ছা, সো এখন দেখেন জিনিসটা কি করে সলভ করা যায়। আমি সবচেয়ে কম নোটগুলোকে আগে সাজাবো, হ্যাঁ? সবচেয়ে কম নোটগুলোকে আমি আগে সাজাবো। তাহলে দেখেন সাজাই, আমার বি কমা ডি আছে 2, তারপর আছে ডি কমা টি আছে 2, তারপরে 3 আছে কি কি, আমার 3 নোটগুলা কি কি আছে, এ কমা সি আছে 3, সি কমা ডি আছে 3। আচ্ছা, সি কমা ডি আছে আমার 3। আচ্ছা, তারপরে কি আছে, 4 আছে কে, সি কমা বি, এটা হলো আমার 4। তারপরে আছে বি কমা টি, আমার আছে 5। তারপর আছে এ কমা বি, আমার আছে 6। এস কমা এ আছে 7, এস কমা সি আছে আমার 8। ঠিক আছে, এই হলো আমার গ্রাফটা, এভাবে আছে। নেক্সট প্রশ্ন হলো, একটা জিনিস মনে রাখতে হবে, রিমেম্বার গ্রাফে কখনো সাইকেল হওয়া যাবে না। সাইকেল হওয়া যাবে না। গ্রাফে যদি সাইকেল হয় তবে ওই গ্রাফটা হবে না। তাহলে আমরা যখন এখান থেকে শর্টেস্ট পাথ গুলো নিব তখন মাস্ট বি মনে রাখতে হবে যে আমাদের যাতে কোনো সাইকেল না হয়, ওকে। সো আমরা নিয়ে এখন সাজাবো। আমরা কি করব, মিনিমাম থেকে ধরা শুরু করব। সো অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার যেহেতু সাজাইছি, মানে ছোট থেকে বড় যখন সাজাইছি, তার মানে ছোটগুলা থেকে আমরা সাজানো শুরু করব, মানে এখান থেকে সাজানো শুরু করব। যদি কোনো একটা পয়েন্টে সাইকেল হয়ে যায় তবে সেটাকে আমরা বাদ দিব, হ্যাঁ। তো আমি করার পরে একটু পরে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে কে কে বুঝলেন। তো প্রথমে আমরা নিব কি, বি আর ডি। তাহলে আমরা সাজায় ফেলি যে বি এন্ড ডি, এটাকে আমি নিয়ে নিছি, কত হয়েছে 2, বি এন্ড ডি 2 নিয়ে নিছি। তারপর আছে কি আমার ডি এন্ড টি 2, ডি আর টি, তাহলে ডি এর সাথে টি এখানে আছে, তাহলে আমি নিয়ে নিলাম কত 2 নিয়ে নিলাম, তার মানে এটাও শেষ। তারপর আছে কি এ আর সি মানে 3, তা আমি এখানে করি এ সি লিখি এখানে, এই লেখাটা আপনি যে কোনো যেভাবে দিতে পারেন। এ আর সি কত 3, এটাও নিলাম। এখন আছে কত সি আর ডি 3 নিয়ে নিলাম, সবচেয়ে ছোটটা সি আর ডি 3 নিয়ে নিলাম। এখন আছে কি সি আর বি 4, তাহলে নেই সি আর বি 4, সি আর বি এটা আমি কত নিলাম 4। এখন দেখেন খেলাটা, সি আর বি যদি আমি 4 নেই তাইলে আমার একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে, সি বি ডি সি, সি বি ডি সি একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি কি বলছি, গ্রাফে কখনো সাইকেল হওয়া যাবে না। তাহলে এই যে আমার একটা সাইকেল হয়ে যাচ্ছে এই নোটটা নেওয়ার জন্য, তার মানে এই নোটটাকে অবশ্যই আমি নিতে পারবো না, আমাকে অবশ্যই সাইকেলটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। দ্যাটস ওয়াই সি এন্ড বি কে আমি নিতে পারবো না। আবার আসি, তারপরে কি বিটি 5, সো বি এন্ড টি যদি আমি 5 নেই
তবে সেও একটা সাইকেল ক্রিয়েট করতেছে, বিডিটি একটা সাইকেল ক্রিয়েট করতেছে। যেহেতু সাইকেল ক্রিয়েট করতেছে, তার মানে তাকেও আমি নিতে পারবো না, পারবো না। সো এই জিনিসটা কি বুঝছে সবাই? এই জিনিসটা একটা অ্যান্সার দেন আমাকে, যে সাইকেল ক্রিয়েশনের ব্যাপারটা বুঝছেন কিনা, সাইকেল ক্রিয়েশনের ব্যাপারটা বুঝছেন কিনা, এই জিনিসটা একটু আমাকে অ্যান্সার দেন সবাই, যে সাইকেল ক্রিয়েশনটা বুঝছেন কিনা। যদি এটা বুঝেন, দেন আমি নেক্সট প্রসিডিং এ চলে যাচ্ছি। সবাই একটু বলেন। আচ্ছা, তাহলে এই সাইকেল ক্রিয়েশনের ব্যাপারটা বুঝছেন, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমার এটা শেষ। এখন আসি এ বি 6। তাহলে এ আর বি যদি 6 নেই, তাহলে এই বেচারও একটা সাইকেল ক্রিয়েট করে ফেলতেছে। সো তার মানে কি, এ আর বি কে আমার নেওয়া যাবে না, বিকজ সি অলসো মেক এ সাইকেল। দ্যাটস ওয়াই এই জিনিসটাকে আমরা নিতে পারবো না, এ আর বি কেও নেওয়া যাবে না। তারপর আছে এস আর এ 7। তাহলে এস লিখলাম, এস আর এ আমার কত 7, এটা কোনো সাইকেল ক্রিয়েট করে নাই, তার মানে তাকে আমি নিতে পারছি। তারপর আছে কত এস সি 8। তাহলে এস সি যদি 8 হয়, সে একটা সাইকেল ক্রিয়েট করছে, সো তাকেও নেওয়া যাবে না। সো দ্যাটস ওয়াই, যেহেতু তাদেরকে নেওয়া যাচ্ছে না, তার মানে এই যে জিনিসটা আমার ফুল সাইকেল। তার মানে কি, আমরা এস আর সি কেও নিতে পারছি না। এখন আমরা দেখি আমাদের কয়টা নোট ছিল, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা নোট ভিজিটেড হয়ে গেছে। তো ভিজিটেড হয়ে গেলে এটি হলো আমার ক্রুশকাল অ্যালগরিদম, ঠিক না? কত সহজ না? জাস্ট আমি একটা সেট থিওরি, মানে একটা সেট তৈরি করব, তৈরি করে অ্যাসেন্ডিং অর্ডারে বসাইলাম, বসা প্রতিটা নোট থেকে চেক করলাম, যেটা সাইকেল ক্রিয়েট হচ্ছে সেটাকে আমি নিয়ে নেই, যেটা সাইকেল ক্রিয়েট করা নেই সেটাকে আমি নিয়ে নিছি। সো এভাবেই আমি ক্রুশকাল অ্যালগরিদম খুব সহজেই সলভ করতে পারি। সো সবাই কি ক্রুশকাল অ্যালগরিদম বুঝছেন? সবাই কি ক্রুশকাল অ্যালগরিদম বুঝছেন কিনা একটু আমাকে জানান। সবাই ক্রুশকাল অ্যালগরিদমটা বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানান, সবাই কমেন্ট করে জানান। সবাই বুঝছেন না? হ্যাঁ, নতুন কে যেন ক্লাস করছিলেন, বুঝছেন না? জি ভাই, নাজমুল হাসান আশিকি, সবাই বুঝছেন। তাহলে আমরা এই ক্রুশকাল অ্যালগরিদম কিছুদিন আগে বিপিএস যে কি জানো বিপিডিবিতে আসছিল, যে আমার অনেকগুলো নোড আছে, নোডগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল পোল কারেন্ট পাস হচ্ছে, কোন ভাবে আমি সবচেয়ে কম দূরত্বে নেটওয়ার্কের মধ্যে দুইটা নোডকে কানেক্ট করতে পারি। ঠিক আছে, ওই জিনিসটা যদি আমরা ক্রুশকালে সলভ করতাম, অবশ্যই আমাদের হয়ে যেত। সো বুয়েট পরীক্ষা নিলে ডিরেক্টলি একটা প্রবলেম দিবে, নোড থিওরি সবচেয়ে মিনিমাম দূরত্বে। তাহলে এই গ্রিডি অ্যালগরিদম আমরা কি বুঝলাম? এই গ্রিডিটা আমরা বুঝলাম যে সে মিনিমাম অপটিমাইজেশন করেছে, সে মিনিমাম অপটিমাইজেশন করে আমাদের প্রবলেমটাকে সলভ করেছে, মিনিমাম অপটিমাইজেশন করে আমাদের প্রবলেমটাকে সলভ করেছে। সারফারাজউদ্দিন পারভেজ প্রশ্ন করছে, বি বাদ যাবে না? বি কোথায় বাদ যাবে? বি তো বাদ কেন যাবে? এখানে তো বি আছেই, বি তো আমার সিলেক্ট করতেই হবে, বি তো একটা নোড, বাদ কেন যাবে? সো দ্যাট ইজ দ্য থিং, যে এই গ্রিডিটা আমরা কি মিনিমাম সিলেক্ট করলাম, আর ন্যাপস্যাকের মধ্যে আমরা গ্রিডিটা কি সিলেক্ট করছি? ম্যাক্সিমাম সিলেক্ট করছি। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন টু অ্যালগরিদম। আমরা একটাতে মিনিমাম নিলাম আর একটাতে ম্যাক্সিমাম নিলাম আর কি। হ্যাঁ, সো আমরা তাহলে কি বুঝলাম? ন্যাপস্যাক বুঝলাম, ক্রুশকাল বুঝলাম, প্রিন্স বুঝলাম। এখন বাকি যে জব সিকোয়েন্সিং আছে ওটা খুবই সহজ, ওটা আপনারা নিজেরা বুঝবেন। আর ওই যে গ্রাফ কালারিংটা আমি পড়াবো, বিএফএস ডিএফএস এর মধ্যে পড়াবো। হ্যাঁ, ওটা আপাতত আপনাদের লাগবে না পড়া। এখন আমরা একটা প্রবলেম দেখব, এখন আমরা একটা থিওরিটিক্যাল প্রবলেম দেখব, যেটা পরীক্ষায় আসে। আচ্ছা, আপনারা সবাই থিওরিটিক্যাল প্রবলেমটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো। সেটা হলো যে গ্রিডি অ্যালগরিদম কি জিনিস আমি আপনাদেরকে বলেছি। সো হাউ ডু উই ডিসাইড উই চুজ এ অপটিমাল?
সো এই জিনিসটা কি আমরা জানবো। সো এই যে গ্রিডি সে কোনোদিন রিভার্স করে না, সে ডিসিশনটা কি রিভার্স করে না, ডিসিশন কি করে না, রিভার্স করে না। আমরা কি করি, আমরা মাঝে মাঝে ডিসিশন রিভার্স করি, কোথায়, ওই যে ডিভাইড এন্ড কনকার ডাইনামিক প্রবলেমে। সো গ্রিডি কি করে না, রিভার্স করে না। সো সে প্রতিটা স্টেপে, ইচ স্টেপ শি এনশিওর দ্য অবজেক্ট ফাংশন ইজ অপটিমাইজড। এটা মানে কি, এই যে আমরা ক্রুশকাল প্রিন্স যখন করলাম, আমরা প্রতিটা স্টেপে আমরা কি করেছি, প্রতিটা স্টেপে অপটিমাল সলিউশনটাকে বের করেছি। মানে প্রতিটা স্টেপে আমরা যেই ফাংশনটা অপটিমাইজ, মানে যেই নোডটা অপটিমাইজ, আমরা সেই নোডে যাওয়ার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো, অপটিমাইজ ফাংশন বলবো, যেটা আমি একটু আগে আপনাদেরকে পড়াইছি। হ্যাঁ, ওকে, হোয়াট এভার ইট ইজ। সো গ্রিডির কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হলো যে কি, এটা খুব ইজি, খুব সহজে যায়। এটা হলো যে গ্রিডি অ্যালগরিদম কি করে, গ্রিডি অ্যালগরিদম কি করে, এটা হলো ডিভাইড এন্ড কনকারের মতো না। ডিভাইড এন্ড কনকার কি করে, যে ফাস্টার হইতে পারে, স্লোয়ারও হইতে পারে ডিভাইড এন্ড কনকার। কখন, বাইনারি সার্চের ক্ষেত্রে ফাস্টার হইতে পারে, কিন্তু মার্জ সর্টের ক্ষেত্রে কি, সে স্লোয়ার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু প্রতিটা লেভেলে রিকার্শন দরকার হয় ডিভাইড এন্ড কনকারে, তাই না, সাব প্রবলেম বের করতে হয় ডিভাইড এন্ড কনকার, আমরা যেটা শিখে আসছি, তাই না, ছোট ছোট সাব প্রবলেম গুলো আমরা বের করি, সেগুলো ইনক্রিজ করতে পারে। তো এই সমস্যাটা গ্রিডি অ্যাপ্রোচে নাই, গ্রিডি অ্যাপ্রোচে এটা নাই। কারণ কি, ডিভাইড এন্ড কনকার আমরা প্রতিটা প্রবলেমের সাব প্রবলেম বের করেছি, তাই না, মার্জ সর্টের ক্ষেত্রে দেখেছি, বাইনারি সার্চের ক্ষেত্রে দেখেছি, বাট দ্য গ্রিডি এই সমস্যাটা নাই। কিন্তু গ্রিডিটা কি, মানে একটু আন্ডারস্ট্যান্ডটা একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, ধরেন আসলে কোনটা নিব কি নিব না, সো এই প্রবলেম, এইটাতে একটু প্রবলেম হয়ে যায় আর কি। হ্যাঁ, সো আমরা এই জিনিসগুলো একটু দেখবো, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখবো, তাহলে আমরা পার্থক্য লিখতে পারবো। হ্যাঁ, সো মোস্ট গ্রিডি অ্যালগরিদম আর নট কারেক্ট। এটা একটা, এই ফ্যাক্টটা কেন, এটা কেন, এটা কারণ হলো গ্রিডি অ্যালগরিদম গুলো যে আমরা বের করতেছি, এক্স্যাক্টলি তার প্রফিট বা যে অবস্থাটা আছে সেটা সবসময় কারেক্ট নাও হতে পারে। তার প্রফিট বা যে অবস্থাটা আছে সেটা সবসময় কারেক্ট নাও হতে পারে। এখন ওই যে 15 কেজির ব্যাগ দিছি, বেচারা একটা তুলে নিয়ে গেল, সেটা যে সবসময় ঠিক হবে সেটা নাও হতে পারে। সো এই অ্যালগরিদমটা আমরা একটা অ্যালগরিদম অনুযায়ী করছি, কিন্তু বাস্তব জীবনে এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে গেলে সবসময় কারেক্ট নাও হতে পারে, ঠিক আছে, সবসময় কারেক্ট নাও হতে পারে, বা সেম সিনারি আমরা নাও পেতে পারি। দ্যাটস ওয়াই এই প্রবলেমটাকে আমরা কি বলবো, এই প্রবলেমটাকে আমরা সবসময় কারেক্ট নাও হতে পারে, এটা চিন্তা করে নিব। সো ডিভাইড এন্ড কনকার আর গ্রিডি অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য কি, গ্রিডি অ্যাপ্রোচের ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ কি আমরা জানলাম। গ্রিডি অ্যাপ্রোচ কিভাবে কাজ করে, কিভাবে অপটিমাইজ সলিউশন বের করে, কিভাবে ফিজিবল সলিউশন বের করে, সেই জিনিসগুলো আমরা জানলাম। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে কি দেখব, নেক্সট ক্লাসে আমরা দেখব হলো ডাইনামিক প্রোগ্রামিং, ডাইনামিক প্রবলেম, ডাইনামিক অ্যালগরিদম। আচ্ছা, আর দেখব বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস, সেটা কিসের উপরে, অ্যালগোর উপরে। হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস। সো নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা অ্যালগরিদমের রিকার্শন দেখলাম, ডিভাইড এন্ড কনকার দেখলাম, আমরা আজকে দেখলাম গ্রিডি, তারপরে ডাইনামিক প্রোগ্রামিং। তো এগুলোর মধ্যে আমি যে প্রবলেমগুলো আপনাদেরকে দেখাইছি, এবং যেগুলো যে ছবি যেগুলোতে এগুলো দেখাইছি, যে এই জিনিসটা এখানে দেখাইছি, যে এক্সাম্পলগুলা, এরকম আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পল দেখাইছি না প্রতিটা অ্যালগরিদমের, ডিভাইড এন্ড কনকার বা এগুলার। সো এই প্রবলেমগুলো আপনারা একটু এক পলক করে দেখবেন। যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম খুবই ভালো, খুবই ইম্পর্টেন্ট। এই প্রবলেমগুলো একটু যদি আপনারা দেখেন খুবই সুবিধা হবে। আমি কিন্তু কঠিনগুলো পড়াই দিচ্ছি, ন্যাপস্যাক এটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, জব শিডিউলিংও ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রিমস আর ক্রুশকাল এই দুইটা হলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই লাগবে, আমি দেখাই দিছি। এইটা আমি নেটওয়ার্কিং এ দেখাবো, তাই আজকে দেখাইলাম না, ট্রাভেলিংটা একটু জাস্ট দেখেন। সো এই প্রবলেমগুলো আপনারা একটু এক পলক করে দেখবেন, আশা করি
সবাই ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আর আজকের সিস্টেমের একটু সমস্যা হয়েছে, সেজন্য আমি দুঃখিত। নেক্সট ক্লাস থেকে আশা করি এরকম প্রবলেম হবে না, আমি সলভ করে দিব আর কি। সো আর কালকে যদি ক্লাস নেই আমি একটু জানাই দিব। হ্যাঁ, কারণ আসলে কি একটু টাইনা ক্লাসগুলো নিতে চাচ্ছি, তাইলে হলো যে মোটামুটি শেষ হবে, মানে টেনে টেনে শেষ করলে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, একজন প্রশ্ন করছে ক্লাউড আইটি বইটা কবে পাওয়া যাবে। আমি বইটা ছাপাখানায় দিয়ে রাখছি, ওই ছাপাখানার লোকরা হলো ঈদ করতে বাড়ি গেছে আর কি। হ্যাঁ, তো তারা আসলেই বইটা ছাপাবে। ছাপাইতে ধরেন 3-4 দিন লাগবে, তারপর বাইন্ডিং করতে 1 দিন লাগবে, তারপর বাজারে পাওয়া যাবে। মানে ওরা যেদিন কাজ শুরু করবে তার থেকে 5 দিন সময় লাগবে। তো আজকে 17 তারিখ, তো ধরেন 3 দিনের মধ্যে যদি ওরা চলে আসে তাহলে 25 তারিখের মধ্যে বইটা বাজারে ছাড়তে পারবো আর কি। হ্যাঁ, পুরোটা বই আসলে আমার লেখাটা আমার উপর ডিপেন্ড করে, কিন্তু ছাপানো বাইন্ডিং করা এইসবের কাহিনী তো আমি জানি না। তো যিনি পাবলিশ করে তিনি আমাকে এটাই বললেন, তো এতটুকুই জানি আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন বলছে শাহাদাত হোসেন ভুইয়া যে কমপ্লেক্সিটি বের করতে বলে মাস্টার ইউজ করবো নাকি সাবস্টিটিউশন ইউজ করব। খুবই সুন্দর একটা কোশ্চেন। প্রথমে হলো পরীক্ষার মার্কের উপর চিন্তা করবেন। যদি মার্ক দেয় 3 নম্বর তাহলে সরাসরি মাস্টার অ্যালগরিদম ইউজ করে ফেলবেন। যদি মার্ক দেয় 10 নম্বর, যদি দেখেন যে সাবস্টিটিউশন আপনি মিলছে না, তাহলে মাস্টার ইউজ করে ফেলবেন। কিন্তু মার্ক যদি 10 দেয় তাহলে সাবস্টিটিউশন ইউজ করা ভালো। আবার 10 দিলে আপনি দুইভাবেই বের করে দেখাই দিতে পারেন। মাস্টার তো অনেক সহজ, আপনি দেখাই দিবেন যে ইউজিং মাস্টার অ্যালগরিদম দেখাই দিলেন, ইউজিং সাবস্টিটিউশন দুইটাই দেখাই দিলেন, কোনো সমস্যা নাই। যদি 10 মার্ক আসে, আর 5 মার্ক আসলে আপনি মাস্টারটা করে দিলেন। আর এমসিকিউতে আসলে সরাসরি মাস্টার, আর মুখস্থ থাকলে তো হইলেই। সো এই হলো আমাদের অবস্থা আর কি। সো আজকের 3টা প্রবলেম কি সবাই বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানান যে 3টা প্রবলেম সবাই বুঝছেন কিনা। যেই 3টা প্রবলেম পড়াইলাম বা যতটুকু জিনিস বুঝেছি সবগুলো কি একটু ক্লিয়ার হয়েছেন কিনা জানান। নতুন যারা ক্লাস করছেন তারাও একটু বলেন। সো কালকে হলো ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদমটা আমরা বুঝাবো, আর বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসটা বুঝাবো কিছু, আর বিএফএস ডিএফএস এই 2টা জিনিস বুঝাবো। এই 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা একটু আমাকে অ্যান্সার করেন যে বুঝছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। সো সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে। আপনাদের সুস্থতা কামনা করছি, এবং একটু সবাই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাইলে একটু কমেন্ট করলে আমি আপনাদের প্রবলেমগুলোকে বলতে পারি। যেমন শাহাদাত হোসেন মাত্র একটা কথা বললো, তাকে অ্যান্সার দিলাম। সো এরকম করে করে আপনারা ভালো হইতো। শাহাদাত হোসেন আরেকটা কোশ্চেন করেছেন, কমপ্লেক্সিটি কোশ্চেনগুলো কিভাবে আসবে। হ্যাঁ, ওই যে কালকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবো না, তখন দেখাবো না। হ্যাঁ, সেদিন তো দেখাইছিলাম আমি। যাই হোক, সো আজকে এ পর্যন্তই ভাইয়ারা আমার। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। নূরে আলম উজ্জ্বল বলতেছে মাস্টার অ্যালগরিদম কি করাইছেন? আরে ভাই, পুরো একটা ক্লাসই তো নিছি মাস্টার অ্যালগরিদম নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আজকের প্রবলেমগুলো কোড আসে কি না, আজকের প্রবলেমের খুব একটা কোড আসে না, তবে ন্যাপস্যাক আসতে পারে। হ্যাঁ, সেটা একটু সহজ কোড, আপনি ন্যাপস্যাকটা একটু দেখে নেবেন। আমি যে প্রসিডিউরে করাইছি এই প্রসিডিউরটা সবচেয়ে সহজ, যে ইউনিট বের করে পি বাই ডাব্লিউ বের করলাম, তারপরে এক্সআই পিআই আর এক্সআই আইআই বের করে ফেললাম। হ্যাঁ, খুবই সহজ একটা অ্যালগরিদম। জাস্ট এরাতে রাখবেন, রাইকার চেকিং করবেন, ছোট থেকে বড় অ্যাসেন্ডিং সাজাবেন, দুমদাম নিয়ে নেবেন, শেষ, কাহিনী খতম। আচ্ছা, এই হলো কাহিনী। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।